দাদু, তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে আমার নিজের কোম্পানির দায়িত্ব নিতে হলে এই পিচ্চি ছেলেটাকে বিয়ে করতে হবে? এর বয়স কত জানো তুমি? আমার থেকে 5 বছরের ছোট। আর তাছাড়াও ও তো সামান্য একটা রেস্টুরেন্টে খাবার বানায়। ওকে বিয়ে না করলে আমি আমার বাবার বাড়ি আর কোম্পানি থেকে বের হয়ে যাব। এইসব কি ফাজলামো শুরু করেছো তুমি? মেহজাবিন, মুখ সামলে কথা বলো। দাদু ভাই, তুই আমার কথা শোন। আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। আহিয়ান ছেলেটা কেমন তুই চিনিস না? ওর মতো ভালো ছেলে আমি জীবনেও দেখি নাই। তোর এই রাগী আর জেদি স্বভাবের সাথে একমাত্র ওই মানিয়ে নিতে পারবে। আর সম্পত্তির কথা বলছিস, সম্পত্তি আমি তোর নামেই লিখে দিয়েছি, কিন্তু শর্ত একটাই, তোকে আহিয়ানকে বিয়ে করতে হবে। বাবা, আপনি এইটাই কেমন বিচার করছেন? মেহেজাবিন আমার মেয়ে, ওর বিয়ের সিদ্ধান্ত আমি নিব। আপনি কোথাকার কোন এক রাস্তার ছেলেকে ধরে এনে আমার মেয়ের ঘাড়ে চাপাচ্ছেন? ওর যোগ্যতা কি শুনি? আমার মেয়ে এত বড় আর্কিটেক্ট আর ও সামান্য খাবার বানায়। আফতাব, তুই চুপ কর। তোর যোগ্যতা আর তোর নিয়তের কথা আমি খুব ভালো করেই জানি। আমার নাতনিকে তুই আর তোর স্ত্রী মিলে কিভাবে টাকার মেশিন বানাতে চাস, সেটা আমার থেকে ভালো কেউ বুঝে না। তাই আমি আমার নাতনির ভবিষ্যৎ এমন একজনের হাতে দিতে চাই যে ওকে টাকার জন্য নয়, মানুষ হিসাবে সম্মান করবে। বাবা, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। মেহজাবিন আমার নিজের মেয়ের মতো, ওর ভালো আমি কেন চাইবো না? আর তাছাড়া এই ছেলে তো নিশ্চয়ই সম্পত্তির লোভী বিয়েতে রাজি হয়েছে, তাই না? না হলে এত সিনিয়র একটা মেয়েকে কেউ সাধ করে বিয়ে করে নাকি? শিরিনের কথা শুনে মেহজাবিন আর নিজেকে ধরে রাখতে পারল না। মেহজাবিন সোজা এগিয়ে গেল আহিয়ানের সামনে। আহিয়ান এতক্ষণ মাথা নিচু করে বসেছিল। মেহজাবিনের পায়ের আওয়াজ শুনে সে শান্ত চোখে মুখ তুলে তাকালো। মেহজাবিন রেগে কটমট করে বলল, আপনার কত টাকা চাই? সোজা করে বলুন। দাদুর এই উইলের ফাঁদে পড়ে আপনি হয়তো ভাবছেন মির্জা পরিবারের অর্ধেক সম্পত্তির মালিক হয়ে যাবেন, কিন্তু আমি সেটা হতে দেব না। আপনার রেস্টুরেন্ট ব্যবসার জন্য কত টাকা দরকার? আমি ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি, টাকাটা নিন আর দাদুকে বলুন আপনি এই বিয়ে করতে রাজি না। মেহজাবিনের কথায় ঘরের সবাই অবাক হয়ে গেল, কিন্তু আহিয়ান একটুও রাগ করল না। আহিয়ান খুব ধীরে সুস্থে সোফা থেকে উঠে দাঁড়ালো। মেহজাবিনের চোখের দিকে সরাসরি তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আপনার দাদু আমাকে কোনো টাকার লোভ দেখেন নাই মেহজাবিন। আর আমার রেস্টুরেন্ট খুব ভালো চলছে, আলহামদুলিল্লাহ। আপনাদের টাকার আমার এক পয়সাও প্রয়োজন নাই। তাহলে এই বিয়েতে রাজি হওয়ার কারণ কি? দয়া সাগর সাজতে এসেছেন, নাকি সিনিয়র মেয়েদের ফাঁদে ফেলার নতুন কোনো ব্যবসা খুলেছেন? মা, মেহজাবিন, তুমি আমার ছেলেকে এভাবে অপমান করতে পারো না। আহিয়ান কোনো খারাপ উদ্দেশ্যে এখানে আসি নাই। তোমার দাদু ওর বাবার খুব ভালো বন্ধু ছিলেন। উনি নিজে গিয়ে আহিয়ানের কাছে হাত জোর করে অনুরোধ করেছেন, দেখে আমার ছেলে রাজি হয়েছে। আন্টি, আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি এই ধরনের কোনো সাজানো নাটকে বিশ্বাস করি না। এই ছেলে খুব ভালো করে জানে আমাকে বিয়ে করার মানে কি। আম্মু, তুমি শান্ত হও। ওনার রাগ করাটা খুব স্বাভাবিক। ওনার জায়গায় আমি থাকলেও হয়তো একই কথা ভাবতাম। আহিয়ান আবার মেহজাবিনের দিকে তাকালো। ওর কণ্ঠে অদ্ভুত এক শীতলতা, যা মেহজাবিনের রাগের আগুনকে মুহূর্তেই যেন কিছুটা কমিয়ে দিল। আহিয়ান শান্ত গলায় বলল, মেহজাবিন, আপনার সব রাগ সব অভিযোগ আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু আমি আপনার দাদুকে কথা দিয়েছি, আর আমি আমার কথা ভাঙতে পারি কখনো না। আপনি চাইলে বিয়ের পর আমাকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে রাখতে পারেন, কিন্তু এই মুহূর্তে এই বিয়েটা হবে। আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আমি আপনার জীবন নরক বানিয়ে দিব। আপনি টিকতে পারবেন না আমার সাথে। নরক হোক বা স্বর্গ, সেটাই সময় বলে দিবে। তবে আপনি নিশ্চিত থাকতে পারেন, আমার দিক থেকে আপনি কোনো অসম্মান পাবেন না। আহিয়ানের এত শান্ত কথা শুনে মেহজাবিন কিছুটা থমকে গেল। মেহজাবিন আশা করেছিল ছেলেটা রেগে যাবে, চিৎকার করবে, কিন্তু এই ছেলের চোখের গভীরতা মেহজাবিনকে একটু চিন্তায় ফেলে দিল। 2 ঘন্টা পর মেহজাবিন নিজের রুমে লাল লেহেঙ্গা পরে আয়নার সামনে বসে আছে। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ফারিয়া মেহজাবিনের পাশে বসে ওর হাত দুটো শক্ত করে ধরে বলল, মেহু প্লিজ কান্না থামা, তোর এই কান্না আমি সহ্য করতে পারছি না।
দাদু কেন এমন করলো আমরা কেউ জানি না, কিন্তু দাদু তোকে কতটা ভালোবাসে সেটা তো তুই জানিস। উনি তোর খারাপ হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না। তুই বুঝতে পারছিস না ফারিয়া, আমি একটা ছোট ছেলেকে বিয়ে করছি। আমার বয়স 28 আর ওর বয়স 23। আমার ক্যারিয়ার, আমার অফিস, আমার এত নিয়মের জীবন, সব কিছু এই একটা পিচ্চি ছেলে কিভাবে বুঝবে? ও তো সম্পত্তির লোভে দাদুর মাথায় হাত বুলিয়েছে। ছেলেটাকে দেখে কিন্তু আমার তা মনে হয় না রে। ওর চোখগুলো দেখেছিস? কতটা মায়া আর সততা আছে ওর চোখে। একবার তুই ওকে সুযোগ দিয়ে দেখ না। অসম্ভব। আমি আমার জীবনে কোনো দুর্বলতার জায়গা রাখবো না। আমি দাদুর সম্মান রাখতে আজ কবুল বলবো ঠিকই, কিন্তু এই ছেলেকে আমি কোনো দিন আমার স্বামী হিসাবে মেনে নিব না। হঠাৎ করে রুমের দরজা খুলে গেল। নোভা মুখে একটা বাঁকা হাসি নিয়ে ভেতরে ঢুকলো। নোভা মেহজাবিনকে দেখে তাচ্ছিল্য করে বলে উঠল, বাহ আপু, তোমাকে তো একদম রানীর মতো লাগছে। কিন্তু একটা কথা ভাবছি, তুমি তো সিনিয়র সিটিজেন হয়ে যাচ্ছ, আর তোমার বর তো একদম কচি খোকা। তোমাদের কি আদৌ মানাবে? নোভা, তোর যদি কথা বলা শেষ হয়ে থাকে তাহলে তুই এখন বের হতে পারিস। আমার মেজাজ এমনিতেই ভালো নাই। আরে আপু, রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। তবে ছেলেটা কিন্তু আসলে খুব সুন্দর দেখতে। তুমি যদি ওকে সামলাতে না পারো তাহলে আমাকে বলো, আমি না হয় একটু সাহায্য করব। মেহজাবিন রাগে আয়নার সামনে থেকে উঠে দাঁড়ালো। নোভার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কঠিন গলায় বলে উঠল, আমার ব্যবহৃত জিনিস যদি আমি ডাস্টবিনে ফেলে দিই তবুও তুই সেটা ছোঁয়ার যোগ্যতা রাখিস না নোভা। আর ওই ছেলে আমার স্বামী হচ্ছে, ওর দিকে চোখ তুলে তাকানোর সাহস করবি না। না হলে তোর ওই সুন্দর চোখ দুটো আমি নিজের হাতে উপড়ে ফেলবো। এবার যা এখান থেকে। মেহজাবিনের ধমক খেয়ে নোভা কিছুটা ভয় পেয়ে গেল। সে আর কোনো কথা না বলে দ্রুত রুম থেকে বের হয়ে গেল। ফারিয়া অবাক হয়ে মেহজাবিনের দিকে তাকিয়ে রইল। ফারিয়া বলে উঠল, এই না বললি তুই ওকে স্বামী হিসেবে মানবি না, আবার নোবার কথায় এত রিয়েক্ট করলি কেন? স্বামী হিসেবে মানবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাইরের কাউকে আমি আমার অধিকার নিয়ে খেলতে দিব না। ও এখন থেকে মির্জাবাড়ির জামাই, ওর সম্মান মানে আমার সম্মান। অন্যদিকে আহিয়ানদের বাড়িতেও থমথমে পরিবেশ। আহিয়ান নিজের রুমে শেরওয়ানি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ফায়াজ ধীর পায়ে রুমে ঢুকে আহিয়ানের কাঁধে হাত রেখে বলল, ভাই, তুই কি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছিস? মেহেরজাবিনের মতো একটা রাগী আর একগুছে মেয়েকে তুই কিভাবে সামলাবি? মেয়েটা তোকে প্রথম দিনেই সবার সামনে এতগুলো কথা শোনালো। বিয়ের পর তোর সাথে কি করবে কে জানে। ভাইয়া, তুমি জানো আমি কোনো সিদ্ধান্ত না ভেবে নেই না। মেহেজাবিন বাইরে থেকে যতটা কঠিন, ভেতর থেকেও ঠিক ততটাই নরম, আর কষ্ট পাই খুব তাড়াতাড়ি। ওর এই রাগের পেছনে অনেক বড় কোনো অভিমান লুকিয়ে আছে। কিন্তু আহিয়ান, তোমার নিজেরও তো একটা সম্মান আছে। তুমি একজন সফল শেফ, তোমার নিজের রেস্টুরেন্ট আছে। তুমি কেন এই মেয়ের অপমান সহ্য করবে? ভাবি, সম্মান কেউ কারো কেড়ে নিতে পারে না। আর মেহেজাবিন আমাকে অপমান করে নাই, ও ওর ভয়টা প্রকাশ করেছে মাত্র। ছোটবেলা থেকে ও শুধু প্রতারণা আর স্বার্থপরতা দেখে বড় হয়েছে। ওর নিজের বাবা ওকে টাকার মেশিন ভাবে। এমন একটা পরিবেশে বড় হলে যে কেউ ওরকম হয়ে যাবে। ওকে একটু সময় দিতে হবে ভাবি। আমি জানি তুই অনেক ধৈর্যশীল, কিন্তু বয়সে তো একটা ফ্যাট। ও তোর থেকে 5 বছরের বড়। সমাজ তো তোকে অনেক কথা শোনাবে। সমাজ আমার সংসার চালাবে না ভাইয়া। আর ভালোবাসায় বয়সের কোনো নির্দিষ্ট মাপকাঠি থাকে না আমার কাছে। মেহেজাবিনের বয়স 28 হোক বা 58, ও শুধু আমার স্ত্রী, আর আমি আমার স্ত্রীকে সম্মান করতে জানি। ফায়াজ আর সাদিয়া আহিয়ানের কথা শুনে অবাক হয়ে গেল। ছেলেটা এত অল্প বয়সে এত পরিণত কিভাবে হইল, সেটাই ভেবে তারা দুজনেই মনে মনে শান্তি পেল। কাজী সাহেব চলে এসেছেন। ড্রয়িং রুমে এক অদ্ভুত গম্ভীর পরিবেশ। মেহজাবিনকে ফারিয়া ধরে ধরে নিয়ে আসলো। মেহজাবিন মাথা নিচু করে বসে আছে। আহিয়ান আর চোখে একবার মেহজাবিনের দিকে তাকালো। মেহজাবিনের চোখ মুখ লাল হয়ে আছে। আহিয়ানের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে মনে মনে চাইল মেয়েটার এই কষ্টগুলো যেন সে মুছে দিতে পারে। মেহজাবিন চৌধুরী পিতা আফতাব চৌধুরী দিনভর 20 লক্ষ টাকা ধার্য করে আহিয়ান চৌধুরীর সাথে আপনার বিয়ে পড়ানো হচ্ছে। আপনি কি রাজি আছেন? বলুন কবুল। মেহজাবিন চুপ করে আছে।
ওর চোখের সামনে দাদুর অসুস্থ মুখটা ভেসে উঠল। মেহজাবিন একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। মেহজাবিন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কবুল, কবুল, কবুল। এরপর কাজী সাহেব আহিয়ানের কাছে গেলেন। আহিয়ান কোনো রকম দ্বিধা না করে পরিষ্কার কণ্ঠে বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল, কবুল, কবুল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হইল। সবাই দোয়া করছে। মেহজাবিন মুখ তুলে একবার আহিয়ানের দিকে তাকালো। আহিয়ান ঠিক সেই মুহূর্তে মেহজাবিনের দিকে তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হইল। মেহজাবিনের চোখে ছিল এক রাশ রাগ, আর আহিয়ানের চোখে ছিল অদ্ভুত এক মায়া আর সম্মান। রাত 12টা। মেহজাবিনের বিশাল বেডরুমে ফুলের সাজ। মেহজাবিন ভারী লেহেঙ্গা পরে সোফায় বসে আছে। ওর হাতের মুঠো শক্ত হয়ে আছে। সে অপেক্ষা করছে আহিয়ানের জন্য। একটু পরেই দরজায় নক হইল। মেহজাবিন বলে উঠল, ভেতরে আসুন। আহিয়ান ধীর পায়ে রুমে প্রবেশ করলো। সে দরজাটা আলতো করে আটকে দিল। আহিয়ানকে দেখে মেহজাবিন সোফা থেকে উঠে দাঁড়ালো। ওর মুখটা কঠিন হয়ে আছে। আহিয়ান হাসি মুখে এগিয়ে এসে বলল, আপনি এখনো এই ভারী পোশাক পরে বসে আছেন? আপনার তো কষ্ট হচ্ছে, আপনি ফ্রেশ হয়ে নিন। আপনার এই মিথ্যা যত্ন দেখানোর প্রয়োজন নাই। আমি এখানে আপনার সাথে কোনো রোমান্টিক গল্প তৈরি করতে আসি নাই। মেহজাবিন টেবিলের উপর থেকে একটা ফাইল হাতে নিয়ে আহিয়ানের দিকে এগিয়ে দিল। আহিয়ান ভ্রুকুচকে ফাইলটার দিকে তাকিয়ে বলল, এটা কি? এইটা একটা চুক্তিপত্র। দাদুর উইলের কারণে আমাকে বাধ্য হয়ে আপনাকে বিয়ে করতে হয়েছে, কিন্তু আমি আপনাকে আমার স্বামী হিসেবে মন থেকে মানি না, আর কোনোদিন মানবও না। এই চুক্তিতে কিছু নিয়ম লেখা আছে যা আপনাকে এই বাড়িতে থাকতে হলে কঠোরভাবে মেনে চলতে হবে। আহিয়ান ফাইলটা হাতে নিল। সে ফাইলটা না খুলে মেহজাবিনের চোখের দিকে তাকালো। ওর মুখে সেই একই প্রশান্তির হাসি। আহিয়ান বলে ওঠে, নিয়মগুলো আপনি মুখেই বলে দিন না, আমি খুব মন দিয়ে শুনবো। প্রথম নিয়ম, এই ঘরে আমরা একই বিছানায় ঘুমাবো না। আপনি ফ্লোরে ঘুমাবেন আর আমি বিছানায়। দ্বিতীয় নিয়ম, আমার ব্যক্তিগত জীবনে, আমার অফিস বা আমার সিদ্ধান্তে আপনি কোনো রকম হস্তক্ষেপ করতে পারবেন না। তৃতীয় নিয়ম, বাইরের মানুষের সামনে আমরা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো অভিনয় করব ঠিকই, কিন্তু ঘরের ভেতর আমাদের মধ্যে কোনো শারীরিক বা মানসিক সম্পর্ক থাকবে না। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো। পরিষ্কার? মেহজাবিন আশা করেছিল আহিয়ান এবার অন্তত রেগে যাবে, ফাইলটা ছুঁড়ে ফেলে দিবে, কিন্তু আহিয়ান যা করলো তার জন্য মেহজাবিন মোটেও প্রস্তুত ছিল না। আহিয়ান ফাইলটা টেবিলের উপর যত্ন করে রেখে দিল। তারপর ধীর পায়ে মেহজাবিনের একদম সামনে এসে দাঁড়ালো। মেহজাবিন কিছুটা নার্ভাস হয়ে পেছাতে নিলে আহিয়ান তার হাতটা আলতো করে ধরে বলল, প্রথম নিয়ম, আমি ফ্লোরে ঘুমাবো, ঠিক আছে, মেনে নিলাম। দ্বিতীয় নিয়ম, আপনার ব্যক্তিগত কাজে আমি নাক গলাবো না, এটাও মেনে নিলাম। কিন্তু আপনি অসুস্থ হলে বা আপনার মন খারাপ থাকলে আমি আপনার খেয়াল রাখবো, সেটা এই চুক্তির বাইরে থাকবে। আর তৃতীয় নিয়ম, আহিয়ান মেহজাবিনের হাতটা ছেড়ে দিল। সে মেহজাবিনের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, শারীরিক সম্পর্কের জন্য দুটো মনের মিল থাকা প্রয়োজন মেহজাবিন। আমি কোনো খারাপ মানুষ নই যে জোর করে আপনার ওপর অধিকার ফলাবো। আর মানসিক সম্পর্ক, সেটা তো চুক্তি দিয়ে আটকানো যায়? অ্যাকচুয়ালি যায় না। আমি আমার দিক থেকে আপনাকে স্ত্রী হিসেবে সম্মান করব। আপনি আমাকে গ্রহণ করতে সময় নিন, আমার কোনো তাড়া নাই। আহিয়ানের কথাগুলো মেহজাবিনের কানের কাছে বাজতে লাগলো। ছেলেটা এত শান্ত কেন? মেহজাবিন নিজের জেদ বজায় রাখার জন্য আবার কঠিন গলায় বলল, আপনি কথা ঘোরাবেন না। আপনি যদি ভাবেন আপনার এই মিষ্টি কথায় আমি ভুলে যাব, তাহলে আপনি ভুল ভাবছেন। আমি সিনিয়র, আমার অভিজ্ঞতা আপনার চেয়ে অনেক বেশি। আপনার মতো ছেলেদের আমি খুব ভালো করেই চিনি। সুযোগ পেয়ে ঠিকই রূপ বদলাবেন। অভিজ্ঞতা হয়তো আপনার বেশি, কিন্তু মানুষ চেনার ক্ষমতা আপনার এখনও পুরোপুরি হয় নাই মেহজাবিন। যাই হোক, আপনার অনেক কষ্ট গেছে আজ, আপনি ফ্রেশ হয়ে নিন। আমি আপনার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আসছি। আমার এই সবের কোনো দরকার নাই, আপনি আমাকে একা থাকতে দিন। আপনি রাগ করছেন কেন? দুধ খেলে আপনার ক্লান্তি দূর হবে। আর হ্যাঁ, আপনার লেহেঙ্গার পেছনের হুকটা অনেকক্ষণ ধরে আপনাকে বিরক্ত করছে, আপনি চাইলে আমি খুলে দিতে পারি।
সে সত্যিই গত 2 ঘন্টা ধরে লেহেঙ্গার পিনের কারণে অস্বস্তিতে ভুগছিল, কিন্তু কাউকে বলতে পারছিল না আহিয়ান সেটা খেয়াল করেছে। মেহজাবিন লজ্জায় আর রাগে দ্রুত কয়েক পা পিছিয়ে গিয়ে বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমি নিজেই খুলতে পারবো। আপনি ওই দিকে ঘুরে দাঁড়ান। আহিয়ান একটু হেসে বাধ্য ছেলের মতো উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। মেহজাবিন ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে ওর বুকটা ধুকধুক করতে লাগলো। সে বুঝতে পারছে না আহিয়ান ছেলেটা আসলে কেমন। এত অপমান করার পরও ছেলেটা এত স্বাভাবিক কিভাবে থাকে। আধা ঘন্টা পর মেহজাবিন ফ্রেশ হয়ে একটা সুতির সালোয়ার কামিজ পরে বের হইল। সে দেখলো আহিয়ান ফ্লোরে নিজের জন্য বিছানা তৈরি করে ফেলেছে। টেবিলের উপর 1 গ্লাস গরম দুধ ঢাকা দেওয়া আছে, আর আহিয়ান বারান্দায় দাঁড়িয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে আছে। মেহজাবিন ধীর পায়ে বারান্দার কাছে গিয়ে বলল, আপনি ঘুমাবেন না? আহিয়ান পেছন ফিরে তাকালো। মেহজাবিনকে সাধারণ পোশাকে দেখে আহিয়ানের চোখ জুড়িয়ে গেল। মেকআপ ছাড়া মেহজাবিনকে আরো বেশি সুন্দর লাগছে। আহিয়ান বলে উঠল, ঘুমাবো? ভাবছিলাম আজ থেকে আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হইল। আল্লাহ জানেন সামনে কি আছে। আমি আপনাকে আগেই সাবধান করে দিচ্ছি, এই অধ্যায়টা খুব একটা সুন্দর হবে না। আমি খুব কঠিন মানুষ। কঠিন বরফও তো একসময় গলে যায়, তাই না মেহজাবিন? শুধু সঠিক তাপমাত্রার প্রয়োজন হয়। আমি না হয় সেই তাপমাত্রার অপেক্ষায় থাকবো। আপনি কি সব সময় একরকম পেঁচিয়ে কথা বলেন? খুব বিরক্তিকর লাগে। আচ্ছা, আমি আর বলবো না। আপনি দুধটা খেয়ে ঘুমিয়ে পড়ুন। কাল সকালে আপনার অফিস আছে না? হ্যাঁ আছে। আর আপনি আপনি আপনার রেস্টুরেন্টে যাবেন না? যাব, তবে দুপুরের দিকে। সকালে আপনাকে নিজের হাতে নাস্তা বানিয়ে খাইয়ে তারপর যাব। আমার জন্য এত কষ্ট করার কোনো দরকার নেই। আমাদের বাসায় রুনা খালা আছে, সে সব করে দিবে। রুনা খালার কাজ করবে, আর আমি আমার কাজ করব। আপনি শুধু আমার হাতের খাবারটা খেয়ে নেবেন, এইটাই আমার প্রথম দিনের চাওয়া। মেহজাবিন আর কোনো তর্ক করলো না। সে বুঝতে পারলো এই ছেলের সাথে কথায় পেরে ওঠা কঠিন। সে চুপচাপ ঘরে এসে দুধের গ্লাসটা হাতে নিল। সকালে মেহজাবিন ঘুম থেকে উঠে রেডি হয়ে ডাইনিং রুমে আসলো। এসে দেখে এক অদ্ভুত দৃশ্য। মেহজাবিন অবাক হয়ে বলে উঠল, এসব কি হচ্ছে এখানে? মেহজাবিনের গলা শুনে ডাইনিং টেবিলে বসে থাকা সবাই চমকে উঠল। আফতাব চৌধুরী খবরের কাগজ থেকে মুখ তুললেন। শিরিন বাঁকা হাসি দিল। নোভা মুগ্ধ চোখে রান্নাঘরের দিকে তাকিয়েছিল। সেও ফিরে তাকালো, আর রান্নাঘর থেকে বের হয়ে আসলো আহিয়ান। ওর হাতে একটা ট্রে, আর তাতে সাজানো নাস্তা আর জুস। আহিয়ান হাসি মুখে বলল, গুড মর্নিং। আপনি উঠে পড়েছেন? আমি ঠিক আপনার জন্যই নাস্তা নিয়ে আসছিলাম। বাহ, মেয়ের জামাই নিজের হাতে রান্না করে আনছে। আমাদের বাড়িতে তো কাজের লোকের অভাব নাই। আহিয়ান, তুমি কেন এইসব করতে গেলে? ওমা, ছেলেটা হয়তো রেস্টুরেন্ট চালায়, ওর তো এসব করতেই ভালো লাগবে, তাই না আহিয়ান? শিরিনের কথা শুনে মেহজাবিন রাগে জ্বলে উঠল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আহিয়ান তার আগেই হাসি মুখে জবাব দিয়ে বলল, একদম ঠিক বলেছেন আন্টি। রান্না করাটা আমার ভালোবাসার জায়গা, আর নিজের পরিবারের মানুষদের জন্য রান্না করার মধ্যে কোনো ছোট মাপের ব্যাপার নাই। আমার তো মনে হয় যে মানুষটা তার প্রিয়জনদের মুখে ভালোবেসে খাবার তুলে দিতে পারে, সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। ওয়াও ভাইয়া, তুমি এত সুন্দর করে কথা বলো কিভাবে? খাবারগুলো তো দেখতে দারুণ লাগছে। আমি কি একটা খেতে পারি? অবশ্যই, এই নাও। নোভা আহিয়ানের হাত থেকে খাবার নিতে গিয়ে ইচ্ছেকৃতভাবে আহিয়ানের হাত স্পর্শ করলো। মেহজাবিনের চোখ এড়ালো না ব্যাপারটা। ওর বুকের ভেতর হঠাৎ করে একটা অদ্ভুত কষ্ট আর রাগ অনুভব হলো। সে দ্রুত এগিয়ে গিয়ে নোভাকে একপাশে সরিয়ে দিয়ে রেগে বলল, নোভা, তোর না ভার্সিটিতে যাওয়ার কথা? দেরি হচ্ছে না তোর? ওফ আপু, তুমি সবসময় এমন কেন করো? ভাইয়া এত কষ্ট করে বানিয়েছে, একটু খেয়ে নেই না। আমি তোর বড় বোন, আমাকে শেখাতে আসবি না। আর এই খাবার আমার জন্য বানানো হয়েছে। তুই রুনা খালার বানানো রুটি খেয়ে ভার্সিটিতে যা। নোভার মুখটা কালো হয়ে গেল। সে রাগে গজগজ করতে করতে উঠে চলে গেল। আহিয়ান মেহজাবিনের এই অধিকার বোধ দেখে মনে মনে হাসলো। সে ট্রেটা মেহজাবিনের সামনে রেখে বলল, নিন, খেয়ে দেখুন, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। আমি এসব খাবার পছন্দ করি না। আমার কফি আর টোস্ট হলেই চলে। আমি জানি, তাই আপনার জন্য
আপনার স্বাস্থ্যের কথা মাথায় রেখেই বানিয়েছি, একটু ট্রাই করেই দেখুন না। মেহজাবিন কিছুটা অবাক হইল। এই ছেলে তার পছন্দ অপছন্দ এত নিখুঁতভাবে কিভাবে জানলো। সে চুপচাপ কাটা চামচ দিয়ে খাবার মুখে দিল। মেহজাবিন খাওয়া শেষ করে ব্যাগ নিয়ে দরজার দিকে হাঁটতে শুরু করলো। আহিয়ান দ্রুত ওর পিছু পিছু এসে বলল, মেহজাবিন, একটু শুনবেন? কি আবার কি সমস্যা আপনার? আপনি তো আপনার টিফিন বক্সটা নিতে ভুলে গেছেন। আহিয়ান হাসি মুখে একটা সুন্দর টিফিন বক্স মেহজাবিনের দিকে এগিয়ে দিল। মেহজাবিন থমকে গিয়ে বলল, আমি অফিসে ক্যাফেটেরিয়াতে খেয়ে নেই, আমার এইসবের দরকার নেই। ক্যাফেটেরিয়ার খাবারে অনেক তেল মশলা থাকে, আপনার তো গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। আমি আপনার জন্য গ্রিলড চিকেন আর স্যালাড দিয়েছি, প্লিজ এইটা নিয়ে যান। মেহজাবিন আহিয়ানের চোখের দিকে তাকালো। সেই একই মায়াবী শান্ত আর যত্নশীল দৃষ্টি। মেহজাবিন কোনো কথা না বলে টিফিন বক্সটা প্রায় ছো মেরে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। দুপুরের লাঞ্চ ব্রেকে মেহজাবিন একা নিজের কেবিনে বসে আছে। সামনে আহিয়ানের দেওয়া টিফিন বক্সটা। মেহজাবিন বক্সটা খুলল। ভেতরে খুব সুন্দর করে খাবার সাজানো, সাথে একটা ছোট স্টিকি নোট লাগানো। মেহজাবিন নোটটা হাতে নিল। তাতে সুন্দর হাতের লেখায় লেখা, অফিসের কাজের ফাঁকে নিজের যত্ন নিতে ভুলবেন না। আপনার রাগ আমার খুব ভালো লাগে, তবে আপনার সুস্থতা আমার কাছে বেশি জরুরি। আপনার বর। আপনার বর শব্দটা দেখে মেহজাবিনের বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। মেহু, তুই এই চিরকুটটা সহ এত যত্ন করে ফাইলের ভেতর রেখে দিছিস, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুই কি ওই বাচ্চা ছেলেটার প্রেমে পড়ে গেলি নাকি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? রেদওয়ান, তুমি তোমার লিমিট ক্রস করছো। আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি কার দেওয়া খাবার খাবো আর কার দেওয়া চিরকুট যত্ন করে রাখবো সেটা একান্তই আমার ব্যাপার। তুমি শুধু অফিসের কাজ নিয়ে কথা বলবে। আমি তোর পার্টনার মেহু, আর আমি তোর ভালো চাই। তুই বুঝতে পারিস না, ওই আহিয়ান ছেলেটা একটা ফ্রড। ও ইচ্ছা করে তোর জন্য খাবার পাঠিয়েছে, তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে। তুই এত বড় আর্টিস্ট, আর তুই কি না ওর সস্তা প্রেমে গলে যাচ্ছিস? তুমি কি এখন আমার কেবিন থেকে বের হবে নাকি আমি সিকিউরিটি ডাকবো? আমার এমনিতে সকাল থেকে প্রচুর মাথা ব্যথা করছে, তুমি উল্টাপাল্টা কথা বলে আমার মেজাজ আরো খারাপ করে দিচ্ছ। আমি সত্যি কথা বলছি বলে তোর খারাপ লাগছে, তাই না? তুই মিলিয়ে নিস মেহু, ওই ছেলেটা তোর বাবার সাথে হাত মিলিয়েছে। তোর বাবা চায় তুই যেন ওই কোম্পানির দায়িত্ব না পাস। আর ওই ছেলেটা দাদুর ইমোশন নিয়ে খেলে ঠিক এই সুযোগটাই নিয়েছে। আমি তোকে আগেই বলছিলাম আমাকে বিয়ে করে নে, তুই শুনলি না আমার কথা। রেদওয়ানের কথা শুনে মেহজাবিনের মাথাটা যেন চক্কর দিয়ে উঠল। ওর এমনিতেই সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছিল। মেহজাবিন রেগে টেবিলের উপর থেকে পেপার ওয়েট ছুঁড়ে মারল রেদওয়ানের দিকে। রেদওয়ান কোনো মতে সরে গেল। মেহজাবিন রাগে কাঁপতে কাঁপতে বলল, বের হয়ে যা আমার রুম থেকে। একবার না করেছি তোকে, আর কখনো তুই আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবি না মহাশয়। আর আহিয়ান কেমন ছেলে সেটা আমি ভালো করেই জানি। তুই ওর সম্পর্কে একটা বাজে কথা বললে আমি তোকে কোম্পানি থেকে বের করে দেব। তুই ভুল করছিস মেহু, এর ফল তোকে ভোগ করতে হবে। তুই দেখিনিস ওই ছেলে তোকে পথে বসাবে। আমি গেলাম, কিন্তু আমার কথাগুলো মনে রাখিস। রেদওয়ান রাগে গজগজ করতে করতে কেবিন থেকে বের হয়ে গেল। মেহজাবিন চেয়ারে ধপ করে বসে পড়ল। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে। মেহজাবিন দুই হাত দিয়ে মাথা চেপে ধরে টেবিলের উপর মাথা রাখল। কিছুক্ষণ পর ফারিয়া কেবিনে ঢুকে মেহজাবিনকে ওই অবস্থায় দেখে দৌড়ে কাছে আসলো। ফারিয়া মেহজাবিনের গায়ে হাত দিয়ে চমকে উঠে বলল, আল্লাহ মেহু, তোর তো গায়ে আগুন জ্বলছে। এত জ্বর নিয়ে তুই অফিসে এসেছিস কেন? আমাকে তো একবার বলতে পারতি। কিছু হয় নাই ফারিয়া, তুই একটু পানি দে আমাকে, আমার প্রচুর মাথা ব্যথা করছে আর শরীরটা কেমন যেন কাঁপছে। কিছু হয় নাই মানে কি? তোর তো মনে হচ্ছে 103 ডিগ্রি জ্বর। তুই এখনই বাসায় যাবি, চল, আমি গাড়ি বের করতে বলছি। না, আমি বাসায় যাব না। বাসায় গেলে শিরিন আন্টি আর নোভা আমার এই অবস্থা দেখে আরো খুশি হবে, আমাকে উল্টাপাল্টা কথা শোনাবে। আমি অফিসেই থাকবো, তুই আমাকে একটা মেডিসিন এনে দে। তুই পাগল হয়ে গেছিস মেহু, তোর এই অবস্থায় আমি তোকে অফিসে ফেলে রাখতে পারবো না।
আমি এখনই তোর হাজবেন্ডকে কল দিচ্ছি, ও এসে তোকে নিয়ে যাবে। খবরদার ফারিয়া, তুই ওকে কল দিবি না। আমি চাই না ও আমার জন্য ওর রেস্টুরেন্টের কাজ ফেলে এখানে আসুক। ও এমনিতেই আমার জন্য অনেক কিছু করছে। আমি ওর উপর আর কোনো বোঝা চাপাতে চাই না। তুই চুপ কর মেহু, ও তোর হাজবেন্ড। তোর অসুস্থতায় ও আসবে না তো কে আসবে? তুই চুপচাপ মাথা নিচু করে বসে থাক, আমি ওকে কল দিচ্ছি। মেহজাবিনের আর কথা বলার মতো শক্তি ছিল না, ওর চোখ দুটো জ্বরে বন্ধ হয়ে আসছিল। ফারিয়া দ্রুত নিজের ফোন বের করে আহিয়ানকে কল দিল। এক রিং হতেই আহিয়ান কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ফারিয়া আপু, কেমন আছেন? মেহজাবিন ঠিক আছে তো? ও তো আমাকে কল দেয় নাই দুপুর থেকে। ভাইয়া, মেহুর তো প্রচুর জ্বর, ও তো জ্বরে কাঁপছে। আপনি কি একটু তাড়াতাড়ি অফিসে আসতে পারবেন? ওকে বাসায় নিয়ে যেতে হবে, ও তো সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। কি বলছেন আপু? ওর এত জ্বর আসলো কিভাবে? আপনি ওকে একটু ধরে রাখুন, আমি 10 মিনিটের মধ্যে আসছি। ওকে কোনো ওষুধ দিয়েছেন কি? না ভাইয়া, ও তো ওষুধ খেতে চাচ্ছে না, আপনি তাড়াতাড়ি আসুন। আহিয়ান সাথে সাথে রেস্টুরেন্টের কাজ জিশানকে বুঝিয়ে দিয়ে গাড়ির চাবি নিয়ে দৌড়ে বের হয়ে গেল। আহিয়ানের বুকটা কেমন যেন অদ্ভুত এক অজানা ভয়ে কাঁপছিল। মেহজাবিনের মতো শক্ত একটা মেয়ে জ্বরে কাঁপছে, এই দৃশ্যটা আহিয়ান কল্পনাও করতে পারছিল না। ঠিক 15 মিনিটের মাথায় আহিয়ান মেহজাবিনের অফিসে পৌঁছলো। লিফট থেকে বের হতেই রেদওয়ানের সাথে আহিয়ানের দেখা হয়ে গেল। রেদওয়ান আহিয়ানকে দেখে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আরে মির্জাবরের ঘর জামাই যে, এখানে কি মনে করে? বউয়ের টাকা কি রেস্টুরেন্টে ঠিকমতো চলছে না নাকি? আর ফান্ডের দরকার? আমার বউয়ের অফিসে আমি আসতেই পারি রিদওয়ান সাহেব, আর ফান্ডিংয়ের দরকার হলে আমি আপনাকে জানাবো। আপনি তো মেহজাবিনের পার্টনার মাত্র, কোম্পানির মালিক তো মেহজাবিনই, তাই না? আপনি রাস্তা ছাড়ুন, আমার বউ অসুস্থ। নাটক করিস না পিচ্ছি ছেলে, আমি তোর সব প্ল্যান জানি। আফতাব আঙ্কেল তোকে দিয়ে মেহুর সম্পত্তি হাতিয়ে নেওয়ার যে প্ল্যান করেছে, আমি সেটা কখনোই সফল হতে দিব না। তুই মেহুর কাছ থেকে দূরে থাক। আহিয়ান রেদওয়ানের চোখের দিকে খুব শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আহিয়ান নিজের রাগ খুব সুন্দর করে কন্ট্রোল করে বলল, কুকুর যখন বিনা কারণে ঘেউ ঘেউ করে তখন বুঝতে হবে ওর ভেতরে ভয় ঢুকেছে। আপনি মেহজাবিনকে ভয় পান, আর এখন আমাকেও ভয় পেতে শুরু করেছেন। আমার মেহজাবিনের সম্পত্তির কোনো প্রয়োজন নাই, আর আপনি আমার আর আমার বউয়ের মাঝে আসার চেষ্টা করবেন না, খুব খারাপ হবে তাহলে। আহিয়ান রেদওয়ানকে একপাশে সরিয়ে দিয়ে সোজা মেহজাবিনের কেবিনে ঢুকে গেল। রেদওয়ান রাগে দাঁত কামড়াতে লাগলো। কেবিনে ঢুকে আহিয়ান দেখে মেহজাবিন সোফায় শুয়ে আছে আর ফারিয়া ওর মাথায় জলপট্টি দিচ্ছে। আহিয়ান দ্রুত মেহজাবিনের কাছে গিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। আহিয়ান মেহজাবিনের কপালে হাত রাখতেই চমকে উঠল। আহিয়ান চিন্তিত গলায় বলল, আল্লাহ, এত জ্বর! মেহজাবিন চোখ খুলুন, আপনি আমাকে দেখতে পাচ্ছেন? আমি আহিয়ান। আপনি কেন এসেছেন? আমি তো ফারিয়াকে নিষেধ করেছিলাম আপনাকে কল দিতে। আপনার রেস্টুরেন্টে অনেক কাজ, আমি একা যেতে পারবো। আপনি চুপ করুন মেহজাবিন, আপনার এখন কথা বলার দরকার নাই। ফারিয়া আপু, ওর ব্যাগটা আমাকে দিন, আমি ওকে বাসায় নিয়ে যাচ্ছি। আহিয়ান মেহজাবিনকে ধরতে গেলে মেহজাবিন হালকা করে আহিয়ানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল, আমি হাঁটতে পারবো, আমাকে ধরতে হবে না, আপনি শুধু পাশে চলুন। আপনার জেদ দেখানো কি খুব জরুরি এখন? আপনি তো সোজা হয়ে দাঁড়াতেই পারছেন। গঠন, চুপচাপ আমার হাত ধরুন। আহিয়ান আর কোনো কথা না শুনে এক হাত দিয়ে মেহজাবিনের কোমর জড়িয়ে ধরে ওকে সাবধানে তুলে দাঁড় করালো। মেহজাবিন জ্বরের ঘড়ি আর দুর্বলতায় আহিয়ানের বুকের উপর মাথা এলিয়ে দিল। আহিয়ানের শার্টের কলার খামচে ধরে মেহজাবিন চোখ বন্ধ করে নিল। আহিয়ানের বুকের ভেতরটা হঠাৎ করেই খুব জোরে ধুকপুক করতে শুরু করলো। ও খুব সাবধানে মেহজাবিনকে জড়িয়ে ধরে গাড়িতে নিয়ে আসলো। মেহজাবিনকে সিটে বসিয়ে সিট বেল্ট আটকে দিল। পুরো রাস্তাটায় মেহজাবিন জ্বরের ঘোরে কাঁপছিল আর আহিয়ানের হাত শক্ত করে ধরে রেখেছিল। আহিয়ান এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে রেখেছিল আর অন্য হাত দিয়ে মেহজাবিনের হাতটা নিজের বুকের কাছে চেপে ধরে রেখেছিল। আহিয়ান খুব সফট গলায় বলল, আর একটু কষ্ট করুন মেহজাবিন, আমরা প্রায় বাসায় চলে এসেছি, আমি আছি আপনার সাথে, কোনো ভয় নাই। বাসায় পৌঁছানোর পর আহিয়ান মেহজাবিনকে পাঁজা করে কোলে তুলে নিল।
মেহজাবিন এতটাই দুর্বল ছিল যে ও বাধা দেওয়ার শক্তিটুকুও হারিয়ে ফেলেছিল। আহিয়ান মেহজাবিনকে কোলে নিয়ে সোজা ড্রয়িং রুমে ঢুকতেই দেখলো শিরিন, আফতাব আর নোভা বসে টিভি দেখছে। আহিয়ানকে ওই অবস্থায় দেখে সবাই চমকে উঠল। শিরিন মুখ বাঁকিয়ে বলল, ও মা, এইসব কি হচ্ছে ড্রয়িং রুমে? মেহজাবিনের কি পা ভেঙে গেছে নাকি যে কোলে করে নিয়ে আসতে হবে? এত ঢং তো আগে কোনোদিন দেখি নাই। আহিয়ান, তুমি ওকে নামাও। এইসব নাটক আমার বাড়িতে চলবে না। ওর কি হয়েছে যে তুমি ওকে কোলে করে নিয়ে আসছো? ওর 103 ডিগ্রি জ্বর আঙ্কেল, ও সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। আর আমার বউ অসুস্থ হলে আমি ওকে কোলে করে আনবো নাকি মাথায় করে আনবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই বাড়িতে ওর যদি একটা ভালো রুম না জুটতো তাহলে আমি ওকে আমার বাড়িতে নিয়ে যেতাম। ভাইয়া, তুমি এত রিয়েক্ট করছো কেন? আপুর তো মাঝে মাঝেই জ্বর হয়, ও তো নিজের খেয়াল নিজেই রাখতে পারে। তুমি এত কেয়ারিং স্বামী সাজছো কেন? আহিয়ান রেগে নোভার দিকে তাকালো। আহিয়ানের শান্ত চোখে তখন রাগের আগুন জ্বলছিল। আহিয়ান শক্ত গলায় বলল, নোভা, তুমি তোমার লিমিটে থাকো। ও তোমার বড় বোন, ওর এই অবস্থায় তুমি ওকে নিয়ে মজা করছো। তোমাদের মতো স্বার্থপর মানুষদের জন্যই মেহজাবিন আজ এমন কঠিন হয়ে গেছে। আমি বেঁচে থাকতে আমার বউকে তোমাদের আর কোনো অবহেলা সহ্য করতে হবে না। আহিয়ানের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। আফতাব চৌধুরী রাগে কিছু বলতে যাবে তার আগেই আহিয়ান মেহজাবিনকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে ওর রুমে চলে গেল। রুমে গিয়ে আহিয়ান খুব সাবধানে মেহজাবিনকে বিছানায় শুইয়ে দিল। মেহজাবিন জ্বরে কাঁপতে কাঁপতে বলল, আমার খুব শীত করছে আরিয়ান, আমাকে একটা কম্বল দিন। ওরা আমাকে ভালোবাসে না আহিয়ান, ওরা সবাই আমার টাকার জন্য আমার সাথে থাকে, আমার খুব কষ্ট হয়। মেহজাবিনের কথাগুলো শুনে আহিয়ানের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই মেয়েটা এতদিন ধরে কত কষ্টে একা একা বুকে চেপে রেখেছে। আহিয়ান দ্রুত আলমারি থেকে একটা মোটা কম্বল বের করে মেহজাবিনের গায়ে জড়িয়ে দিল, কিন্তু মেহজাবিনের কাঁপুনি কমছিল না। আহিয়ান বাটি করে ঠান্ডা পানি আর একটা সুতির কাপড় নিয়ে এসে মেহজাবিনের পাশে বসলো। আহিয়ান খুব যত্ন করে মেহজাবিনের কপালে জলপট্টি দিতে শুরু করলো। আহিয়ান মেহজাবিনের হাতটা নিজের দুই হাতের মাঝে নিয়ে আলতো করে ঘষতে ঘষতে বলল, আমি জানি আপনার অনেক কষ্ট মেহজাবিন, কিন্তু আমি তো আছি। আমি আপনাকে কোনোদিন একা ছেড়ে যাব না। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি আপনার টাকার জন্য আসি নাই, আমি আপনাকে আগলে রাখতে এসেছি। দাদু আমাকে একা করে চলে গেল। দাদু আমাকে এই নরকে রেখে গেল কেন? আমার বাবা আমাকে বিক্রি করে দিতে চায়। আপনিও কি বাবার সাথে হাত মিলিয়েছেন আহিয়ান? আপনিও কি আমাকে ঠকাবেন? জ্বরের ঘোরে মেহজাবিন প্রলাপ বকতে শুরু করেছে। আহিয়ানের বুকটা ব্যথায় ফেটে যাচ্ছিল। আহিয়ান মেহজাবিনের কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, আমি মরে গেলেও আপনার সাথে বেইমানি করব না মেহজাবিন। আমি আপনাকে ঠকাবো না। আপনি শুধু একটু সুস্থ হয়ে উঠুন, আমি সব ঠিক করে দিব। আপনার এই চোখের পানি আমি আর কাউকে ফেলতে দিব না। আহিয়ান সারা রাত জেগে মেহজাবিনের মাথায় জলপট্টি দিল। মেহজাবিন জ্বরের ঘোরে যখনই ভয় পেয়ে কেঁপে উঠছিল, আহিয়ান তখনই ওর হাতটা শক্ত করে ধরে বলছিল, আমি আছি মেহজাবিন, ভয় পাবেন না। ভোরের দিকে মেহজাবিনের জ্বরটা কিছুটা কমে আসলো। মেহজাবিন শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। আহিয়ান মেহজাবিনের মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। মেহজাবিনের ফ্যাকাশে মুখটায় এক অদ্ভুত মায়া জড়িয়ে আছে। আহিয়ান নিজের অজান্তে মেহজাবিনের চুলের ভিতর হাত বুলিয়ে দিতে লাগলো। আহিয়ান বুঝতে পারছিল ও এই মেয়েটার প্রেমে খুব গভীরভাবে পড়ে যাচ্ছে। যে মেয়েটা ওকে স্বামী হিসেবে মানতেই চায় না, সেই মেয়েটার কষ্ট ওকে এতটা কেন কাঁদাচ্ছে সেটা আহিয়ান নিজেও বুঝতে পারছিল না। সকাল 10টা, জানালার ফাঁক দিয়ে রোদ এসে মেহজাবিনের মুখে পড়তেই মেহজাবিন আস্তে আস্তে চোখ খুলল। ওর শরীরটা অনেক দুর্বল লাগছে, কিন্তু জ্বরটা এখন নাই বললেই চলে। মেহজাবিন চোখ খুলে পাশ ফিরতেই চমকে উঠল। ও দেখলো আহিয়ান ফ্লোরে বসে বিছানায় মাথা রেখে ঘুমিয়ে আছে, আর ওর একটা হাত মেহজাবিনের হাতটা শক্ত করে ধরে রেখেছে। মেহজাবিন একদৃষ্টিতে আহিয়ানের দিকে তাকিয়ে রইল। ওর মনে পড়ে গেল কাল রাতের কথা, কিভাবে আহিয়ান ওকে কোলে করে নিয়ে এসেছিল, কিভাবে শিরিন আর নোভার সামনে ওকে আগলে রেখেছিল, আর সারা রাত কিভাবে ওর মাথায় জলপট্টি দিয়েছিল। মেহজাবিনের বুকের ভেতর এক অদ্ভুত ভালো লাগা কাজ করতে শুরু করলো। এই ছেলেটা এত ভালো কেন? কেন ও আমাকে এত যত্ন করে?
আমি তো ওকে কত অপমান করি, তবু ও আমাকে এত সম্মান দেয় কেন? ও কি সত্যিই আমার বাবার সাথে হাত মিলিয়েছে, নাকি রিদওয়ান আমাকে ভুল বুঝাচ্ছে? মেহজাবিন নিজের হাতটা আস্তে করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই আহিয়ানের ঘুম ভেঙে গেল। আহিয়ান ধর্মর করে উঠে বসে মেহজাবিনের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল, মেহেজাবিন, আপনি উঠে পড়েছেন? আপনার শরীর এখন কেমন লাগছে? জ্বর কি কমেছে? আহিয়ান সাথে সাথে নিজের হাতটা মেহজাবিনের কপালে রাখলো। মেহজাবিন আহিয়ানের এই হঠাৎ স্পর্শে কেঁপে উঠল, কিন্তু এবার ও আহিয়ানের হাতটা সরিয়ে দিল না। মেহজাবিন আহিয়ানের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমার জ্বর কমে গেছে, কিন্তু আপনি সারা রাত ঘুমান নাই, আপনার চোখগুলো লাল হয়ে আছে। আপনি ফ্লোরে বসেছিলেন কেন? আপনার অনেক জ্বর ছিল। আমি যদি ঘুমিয়ে পড়তাম আর আপনার যদি কিছু দরকার হতো, তাই আমি বসেছিলাম। আপনি একদম চিন্তা করবেন না। আমি এখন আপনার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসছি, আপনি মুখ ধুয়ে নিন। আহিয়ান, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? আমি তো আপনাকে স্বামী হিসেবে মানি না বলেছিলাম। চুক্তিতে তো লেখা ছিল আমরা আলাদা থাকবো। চুক্তিতে তো এটাও লেখা ছিল আপনি অসুস্থ হলে আমি আপনার খেয়াল রাখবো, আর আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। মেহজাবিন, আপনি আমাকে স্বামী না মানলেও আমি তো আপনাকে আমার স্ত্রী হিসেবেই গ্রহণ করেছি। স্ত্রীর খেয়াল রাখা কি কোনো অপরাধ? মেহজাবিন আহিয়ানের কথায় একদম চুপ হয়ে গেল। আহিয়ান হাসি মুখে উঠে দাঁড়ালো। মেহজাবিনের দিকে তাকিয়ে খুব মিষ্টি করে বলল, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ, আজকে আপনার অফিসে যাওয়া একদম নিষেধ। আপনি আজকে শুধু বিশ্রাম নেবেন। কিন্তু অফিসে আমার অনেক কাজ আছে, আমাকে যেতেই হবে। আমি ফারিয়া আপুকে বলে দিয়েছি আপনার আজকের সব মিটিং ক্যান্সেল করা হয়েছে। আজকে আপনি আমার বন্দি, আমি যা বলবো আপনাকে তাই শুনতে হবে। আহিয়ান কথাটা বলে চোখ টিপ মেরে রুম থেকে বের হয়ে গেল। মেহজাবিন অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। ওর ঠোঁটের কোণে একটা সুন্দর হাসি ফুটে উঠল। এত বছরে এই প্রথম কেউ ওর উপর এত অধিকার খাটালো, কেউ এত যত্ন করে ওকে শাসন করলো। মেহজাবিনের মনে হতে লাগলো ওর বরফের মতো জমে থাকা মনটা যেন আস্তে আস্তে গলতে শুরু করেছে। কিছুক্ষণ পর আহিয়ান একটা ট্রেতে করে গরম স্যুপ আর ঔষধ নিয়ে রুমে আসলো। মেহজাবিন তখন ফ্রেশ হয়ে বিছানায় হেলান দিয়ে বসেছিল। আহিয়ান ট্রেটা মেহজাবিনের সামনে রেখে চামচে করে একটু স্যুপ নিয়ে মেহজাবিনের মুখের সামনে ধরলো। আমি নিজে খেতে পারবো, আমার হাত তো আর ভেঙে যায় নাই। আমি জানি আপনি পারবেন, কিন্তু আজকে আমি আপনাকে খাইয়ে দিব। চুপচাপ মুখ খুলুন। আপনি কিন্তু বেশি অধিকার ফলানো শুরু করেছেন আহিয়ান, আমি এগুলো পছন্দ করি না। জানি পছন্দ করেন না, কিন্তু মাঝে মাঝে অপছন্দের জিনিসগুলো ট্রাই করা উচিত। কে জানে, হয়তো ভালো লাগতে পারে। নিন, হা করুন। মেহজাবিন আর কোনো তর্ক না করে চুপচাপ আহিয়ানের হাত থেকে স্যুপ খেতে লাগলো। আহিয়ানের চোখের দিকে তাকাতে মেহজাবিনের আজ খুব লজ্জা লাগছিল। আহিয়ান খুব যত্ন করে ওকে পুরো স্যুপটা খাইয়ে দিয়ে ঔষধ খাইয়ে দিল। এবার আপনি চুপচাপ ঘুমাবেন। আমি রেস্টুরেন্টে যাচ্ছি, আমার একটু কাজ আছে। আমি ফারিয়া আপুকে আসতে বলেছি, উনি আপনার সাথে থাকবেন। আপনি কখন আসবেন? মেহজাবিনের মুখ থেকে হঠাৎ করে কথাটা বের হয়ে গেল। কথাটা বলেই মেহজাবিন জিভ কামড়ালো। আহিয়ান অবাক হয়ে মেহজাবিনের দিকে তাকালো। তারপর ওর মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠলো। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো মেহজাবিন। আপনি কি আমাকে মিস করবেন? ফাজলামি করবেন না, আমি কেন আপনাকে মিস করতে যাব? আপনি যান এখান থেকে। আহিয়ান হাসতে হাসতে মেহজাবিনের কপালে একটা ছোট্ট চুমু দিয়ে রুম থেকে বের হয়ে গেল। মেহজাবিন হতভম্ব হয়ে নিজের কপালের দিকে হাত দিয়ে বসে রইল। ওর বুকের ভেতরটা যেন হাজারটা প্রজাপতি একসাথে উড়তে শুরু করেছে। মেহু, তুই আজকেও অফিসে আসবি? কালকে তোর এত জ্বর ছিল, তুই আর একটা দিন রেস্ট নিতে পারতিস। তোর বর তোকে আসতে দিল কিভাবে? ফারিয়া, আমি কোনো ছোট বাচ্চা না, আমার কখন কি করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমাকে বাধা দেওয়ার কে? আর ও আমাকে বাধা দেওয়ার কে? তুই উল্টাপাল্টা কথা বাদ দিয়ে ক্লায়েন্টদের ফাইলগুলো রেডি কর, আমি আধা ঘন্টার মধ্যে অফিসে আসছি। তুই জীবনও ঠিক হবি না মেহু। তোর ওই বরটা এত ভালো, কাল সারা দিন তোর জন্য পাগল হয়ে গিয়েছিল, আর তুই কিনা ওর সাথে এমন ব্যবহার করিস। আমি ফাইল রেডি করছি, তুই সাবধানে আয়।
মেহজাবিন কল কেটে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করতে লাগলো। হঠাৎ করে আহিয়ান হাতে একটা জুসের গ্লাস নিয়ে রুমে ঢুকলো। মেহজাবিনকে শাড়ি পরা অবস্থায় দেখে আহিয়ান অবাক করে বলল, আপনি রেডি হচ্ছেন কেন? আপনার শরীর এখনও পুরোপুরি ঠিক হয় নাই। আজকে আপনার অফিসে যাওয়া হবে না মেহজাবিন। আপনি চুপচাপ বিছানায় গিয়ে বসুন। আপনি আমার উপরে এত হুকুম চালাবেন আহিয়ান? আমি অফিসে যাব মানে যাব। কালকে একদিন যাই নাই বলে আমার অনেকগুলো কাজ জমে আছে। আমার কোম্পানির ক্ষতি হলে আপনি কি টাকা দিবেন? টাকার কথা বাদ দিন মেহজাবিন, আপনার শরীরটা আগে। আপনি কালকে জ্বরে কিভাবে কাঁপছিলেন সেটা কি আপনার মনে নাই? আমি আপনাকে এই দুর্বল শরীরে অফিসে যেতে দিব না। আপনি জুসটা খেয়ে শুয়ে পড়ুন। আমি খাবো না আপনার জুস। আর আপনি আমার রাস্তা থেকে সরুন। আমাকে এক্ষুনি অনেক দেরি হয়ে গেছে। মেহজাবিন আহিয়ানকে পাশ কাটিয়ে যেতে নিলে আহিয়ান খপ করে মেহজাবিনের হাত ধরে ফেলল। মেহজাবিন রেগে আহিয়ানের চোখের দিকে তাকালো। আহিয়ান খুব শান্ত কিন্তু অধিকারের সুরে বলল, আমি আপনাকে যেতে দিব না বলছি না? আপনি কেন এত জেদ করেন? আচ্ছা ঠিক আছে, আপনি অফিসে যাবেন, কিন্তু আমি আপনাকে ড্রপ করে দিয়ে আসবো। আর দুপুরের লাঞ্চ আপনি আমার সাথে করবেন। এই শর্ত মানলে আপনি যেতে পারেন। আমার আপনার সাথে যাওয়ার কোনো দরকার নেই। আমার নিজের গাড়ি আছে, আর লাঞ্চ আমি ফারিয়ার সাথে করে নেব। আপনি আমার হাত ছাড়ুন আহিয়ান। কেউ দেখলে কি ভাববে? বউয়ের হাত ধরেছি, বাইরের কোনো মেয়ের হাত তো ধরি নাই। কেউ দেখলে দেখুক, তাতে আমার কি? আর আমি যা বলেছি তাই হবে। আপনি আমার সাথে গাড়িতে যাবেন, না হলে আমি দরজা লক করে দিব। আপনি আজ রুম থেকে বের হতে পারবেন না। আহিয়ানের কথা শুনে মেহজাবিন অবাক হয়ে গেল। এই শান্ত ছেলেটা এত জেদ করতে পারে সেটা মেহজাবিনের জানা ছিল না। মেহজাবিন রাগে গজগজ করতে করতে বলল, ঠিক আছে, যাব আপনার সাথে। এবার তো হাতটা ছাড়ুন, অসভ্য ছেলে একটা। জুসটা খেয়ে নিন, তারপর যাচ্ছি। আমি নিচে গাড়িতে অপেক্ষা করছি আপনার জন্য। আহিয়ান জুসের গ্লাসটা মেহজাবিনের হাতে দিয়ে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। মেহজাবিন জুসটা খেয়ে নিচে নামতেই দেখলো ডাইনিং টেবিলে শিরিন, আফতাব আর নোভা বসে নাস্তা করছে। মেহজাবিনকে দেখে শিরিন বাঁকা হাসি দিয়ে বলল, ওমা, কালকে তো মনে হলো জ্বরে মরেই যাবে, আর আজকেই শাড়ি পরে এত সেজেগুজে অফিসে যাওয়া হচ্ছে। আসলে বয়স হলে মেয়েদের নাটক একটু বেশিই বেড়ে যায়। শিরিন, তুমি চুপ করো। মেহজাবিন, তুমি কি দাদুর উইলের পেপারগুলো হাতে পেয়েছো? কবির সাহেব কি বললো তোমাকে? সম্পত্তি কবে তোমার নামে আসছে? বাবা, আমার কোম্পানির কাজের থেকে তোমাদের আমার সম্পত্তির চিন্তা বেশি, তাই না? আমি কবির আঙ্কেলকে বলে দিয়েছি আরও 6 মাস পর আমি পেপারসগুলো হাতে নিব। এর আগে আমি কোনো সাইন করব না। বাহ আপু, তুমি তো খুব চালাক। সম্পত্তির জন্য ওই বাচ্চা ছেলেটাকে বিয়ে করে এখন আবার পেপারস হাতে নিয়ে সময় নিচ্ছ। আচ্ছা আপু, ভাইয়া কি তোমাকে আদরটা তো করে নাকি এমনি চুক্তি করে রুমে পড়ে থাকে? নোভার কথা শুনে মেহজাবিন রাগে কাঁপতে লাগলো। মেহজাবিন নোভার দিকে এগিয়ে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারল। সবাই চমকে উঠল। মেহজাবিন রাগে চিৎকার করে বলল, তোর এত বড় সাহস, তুই আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলিস? আহিয়ান আমার স্বামী, ওর আর আমার মাঝে কি হয় না হয় সেটা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? তুই ওর দিকে চোখ তুলে তাকানোর সাহসও করবি না নোভা। আমি তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিলাম। তুই আমার মেয়েকে মারলি মেহজাবিন? তোর এত বড় সাহস? তুই একটা সামান্য ঘর জামাইয়ের জন্য নিজের বোনকে মারছিস? ও আমার বোন না, ও আহিয়ান, এই বাড়ির ঘর জামাই। দাদু উইলে বাড়িটা আমার আর আহিয়ানের নামে করে দিয়ে গেছে। আমি চাইলে এক্ষুনি আপনাদের এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। তাই মুখ সামলে কথা বলবেন। মেহজাবিন আর কোনো কথা না বলে সোজা গ্যারেজের দিকে চলে গেল। আহিয়ান গাড়ির পাশে দাঁড়িয়েছিল। মেহজাবিনের রাগে মুখ দেখে আহিয়ান বুঝতে পারলো ভেতরে কিছু একটা হয়েছে। আহিয়ান গাড়ির দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে মেহজাবিন? এত রেগে আছেন কেন? কেউ কিছু বলেছে আপনাকে? আপনি গাড়ি চালান আহিয়ান, আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আপনি আমাকে চুপচাপ অফিসে নামিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু জিজ্ঞেস করব না, আপনি শান্ত হয়ে বসুন।
পুরো রাস্তাটায় মেহজাবিন চুপচাপ বাইরের দিকে তাকিয়ে রইল। ওর বুকের ভেতরটা রাগে আর কষ্টে ফেটে যাচ্ছিল। আহিয়ান মাঝে মাঝে আর চোখে মেহজাবিনের দিকে তাকাচ্ছিল। অফিসে পৌঁছানোর পর মেহজাবিন গাড়ি থেকে নামতে গেলে আহিয়ান ওর হাত ধরে বলল, আমি দুপুরে খাবার নিয়ে আসবো। আপনি কিন্তু লাঞ্চ করবেন না বাইরের কিছু। আর যদি মাথা ব্যথা করে তাহলে আমাকে সাথে সাথে কল দিবেন, আমি চলে আসবো। এত কেয়ার দেখাতে হবে না, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। আপনি আপনার রেস্টুরেন্ট নিয়ে থাকুন। মেহজাবিন হাত ছাড়িয়ে নিয়ে অফিসে ঢুকে গেল। আহিয়ান মুচকি হাসি দিয়ে গাড়ি ঘুরিয়ে নিল। মেহজাবিন নিজের কেবিনে ঢুকে চেয়ারে বসতেই রিদওয়ান কেবিনে আসলো। রিদওয়ানের মুখে একটা শয়তানি হাসি। মেহু, তোর শরীর এখন কেমন? কালকে তোর বর তোকে কোলে করে নিয়ে গেল। বাহ, খুব তো রোমাঞ্চ চলছে তোমাদের মাঝে। রেদওয়ান, তুমি কি কাজের কথা বলতে এসেছো নাকি ফালতু বকতে এসেছো? কাজের কথা থাকলে বলো, না হলে আমার কেবিন থেকে বের হও। কাজ তো একটাই মেহু। আমাদের নতুন প্রজেক্টর ইনভেস্টর মিস্টার জামান প্রজেক্টর থেকে সরে যেতে চাচ্ছে। উনি বলছেন তোর আর তোর বাবার মাঝে যে সম্পত্তির ঝামেলা চলছে তার জন্য উনি রিস্ক নিতে চান না। কি বলছো তুমি? মিস্টার জামান তো আমাদের অনেক পুরনো ক্লায়েন্ট। উনি হঠাৎ করে এসব কেন বলবেন? আর সম্পত্তির ঝামেলার কথা উনি জানলেন কিভাবে? কিভাবে জানাবেন মানে? তোর ওই বর আহিয়ান এসব ছড়িয়েছে। ও চায় কোম্পানিটা যেন লসে পড়ে আর তুই ওর কাছে গিয়ে হাত পাততে বাধ্য হস। আমি তোকে বারবার বলছিলাম ওই ছেলেটা ফ্রড। চুপ করো রেদওয়ান। আহিয়ান এমন করতেই পারে না। ওর নিজের রেস্টুরেন্ট আছে, ও কেন আমার কোম্পানির ক্ষতি করবে? তুমি আমাকে উল্টাপাল্টা বুঝিয়ে ওর বিরুদ্ধে করার চেষ্টা করো না। তুই কি অন্ধ হয়ে গেছিস মেহু? তুই প্রমাণ চাস? ওই দেখ মিস্টার জামানের মেল। উনি পরিষ্কার লিখেছেন মির্জা পরিবারের ভেতরের খবরের জন্যই উনি ইনভেস্টমেন্ট ক্যান্সেল করেছেন। তোর ওই আহিয়ানেই কালকে জামান সাহেবের সাথে স্টুডেন্টে মিটিং করছে। তুই চাইলে খোঁজ নিয়ে দেখতে পারিস। মেহজাবিন মেইলটা দেখে থমকে গেল। ওর মাথার ভেতর সবকিছু কেমন যেন এলোমেলো লাগতে শুরু করলো। আহিয়ান কেন মিস্টার জামানের সাথে দেখা করবে? রিদওয়ানের কথাগুলো কি তবে সত্যি? মেহজাবিন কাপা কাপা গলায় বলল, তুমি এখন যাও রেদওয়ান, আমি মিস্টার জামানের সাথে নিজে কথা বলবো। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তুই একটু চোখ কান খোলা রাখিস মেহু। তুই বাচ্চা ছেলেটা তোকে রাস্তায় বসিয়ে দিবে। রিদওয়ান চলে যাওয়ার পর মেহজাবিন ডেস্কে মাথা রেখে কাঁদতে শুরু করলো। ওর বুকের ভেতর প্রচন্ড কষ্ট হচ্ছিল। আহিয়ান কি সত্যি ওর সাথে অভিনয় করছে? দুপুরে আহিয়ান খাবার নিয়ে অফিসে আসলো। আহিয়ান হাসি মুখে কেবিনে ঢুকে বলল, এই যে আপনার লাঞ্চ রেডি। আমি নিজের হাতে আপনার জন্য আপনার পছন্দের গ্রিলড ফিশ বানিয়েছি। চলুন খাওয়া যাক। আমার ক্ষুধা নাই আহিয়ান, আপনি এগুলো নিয়ে যান এখান থেকে। কি ব্যাপার মেহজাবিন, আপনি কাঁদছেন কেন? আপনার চোখগুলো লাল হয়ে আছে, শরীর খারাপ লাগছে আবার? আমাকে বলুন কি হয়েছে? আহিয়ান চিন্তিত হয়ে মেহজাবিনের কপালে হাত রাখতে গেলে মেহজাবিন ঝটকা দিয়ে আহিয়ানের হাত সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, আমাকে ছোবেন না আপনি, একদম ছোবেন না। আপনি মিস্টার জামানের সাথে কেন দেখা করেছিলেন আহিয়ান? আপনি কি চান আমার কোম্পানিটা ধ্বংস হয়ে যাক? আপনি কি আমার বাবার সাথে হাত মিলিয়েছেন? আপনি এসব কি বলছেন মেহজাবিন? আমি কেন আঙ্কেলের সাথে হাত মেলাবো? আর মিস্টার জামান তো আমার রেস্টুরেন্টের নিয়মিত কাস্টমার, ওনার সাথে তো আমার প্রায়ই দেখা হয়। মিথ্যা বলবেন না আহিয়ান। মিস্টার জামান আমাদের প্রজেক্ট থেকে ইনভেস্টমেন্ট তুলে নিচ্ছে, আর রিদওয়ান আমাকে সব বলেছে। আপনি ইচ্ছে করে আমাদের পারিবারিক ঝামেলার কথা ওনাকে বলেছেন যাতে উনি ভয় পেয়ে পিছিয়ে যান। আহিয়ান মেহজাবিনের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। আহিয়ান বুঝতে পারল রিদওয়ান মেহজাবিনকে ভুল বুঝিয়েছে। আহিয়ান খুব শান্ত গলায় বলল, রিদওয়ান সাহেব আপনাকে যা বলেছেন আপনি তাই বিশ্বাস করে নিলেন? আপনি একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না? আপনি আমাকে এতটাই অবিশ্বাস করেন মেহজাবিন? আমি আপনাকে কেন বিশ্বাস করব আহিয়ান? আপনি আমার কে হন? আপনি তো শুধু দাদুর উইলের জন্য আমাকে বিয়ে করেছেন। আপনার আসল রূপ আমি চিনে গেছি। আপনি বের হয়ে যান আমার অফিস থেকে। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবেন মেহজাবিন, যে সম্পর্কে বিশ্বাস নাই সেখানে ভালোবাসার কোনো অস্তিত্ব থাকে না। আপনি রিদওয়ান সাহেবকে বেশি বিশ্বাস করেন তো ওনার কথাই চলুন। আমি আর আপনার কোনো কাজে
নাক গলাবো না। আহিয়ান লাঞ্চ বক্সটা টেবিলের উপর রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে কেবিন থেকে বের হয়ে গেল। মেহজাবিন ফ্লোরে বসে অঝরে কাঁদতে লাগলো। ওর মনে হচ্ছিল ওর বুকের ভেতর থেকে কেউ কলিজাটা ছিঁড়ে নিচ্ছে। সন্ধ্যায় মেহজাবিন বাসায় ফিরে দেখলো ড্রয়িং রুমে অনেক মানুষের ভিড়। আহিয়ানের বড় ভাই ফায়াজ আর ভাবি সাদিয়া এসেছে। মেহজাবিন মুখ মুছতে মুছতে ড্রয়িং রুমে গেল। সাদিয়া মেহজাবিনকে দেখে হাসি মুখে বলল, আরে মেহেজাবিন, কেমন আছো তুমি? তোমার শরীর এখন কেমন? কালকে তো শুনলাম অনেক জ্বর ছিল। আহিয়ান তো সারা রাত তোমার জন্য ঘুমায়নি। আমি ভালো আছি ভাবি, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আহিয়ান কোথায়? ওকে তো দেখছি না। ঠিক তখনই আহিয়ান রেস্টুরেন্ট থেকে ফিরলো। আহিয়ানের মুখটা খুব গম্ভীর ছিল। আহিয়ান কাউকে কিছু না বলে সোজা নিজের রুমের দিকে যেতে নিলে নোভা দৌড়ে এসে আহিয়ানের হাত ধরে বলল, ভাইয়া, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? আমি তো ভাবলাম তুমি রাতে আসবে। চলো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। নোভা ইচ্ছে করে আহিয়ানের গায়ের সাথে ঘেঁষে দাঁড়িয়ে কথা বলছিল। আহিয়ান নোভার হাতটা আস্তে করে সরিয়ে দিয়ে বিরক্ত হয়ে বলল, আমার কফি লাগবে না নোভা, আমি রুমে যাচ্ছি, আমার অনেক কাজ আছে। আরে ভাইয়া, এত কাজ করে কি হবে? তুমি তো এমনিতেই বড়লোকের ঘর জামাই হয়ে গেছো। আপুর এত টাকা থাকতে তুমি এত কষ্ট করছো কেন? চলো আমরা একটু গল্প করি। নোভার কথা শুনে মেহজাবিনের বুকের ভেতর ঈর্ষার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। একদিকে অফিসের রাগ, অন্যদিকে নোভাকে আহিয়ানের সাথে এত কাছাকাছি দেখে মেহজাবিন আর নিজেকে ঠিক রাখতে পারল না। মেহজাবিন সবার সামনে চিৎকার করে বলল, আহিয়ান, আপনি কি এখানে দাঁড়িয়ে নোভার সাথে গল্প করতে এসেছেন নাকি? আপনি একটা শেফ, আপনার কাজ রান্নাঘরে। আপনি যান, গিয়ে রান্নাঘরে কাজ দেখুন। আমাদের গেস্টদের সাথে আপনার এত কথা বলার কি দরকার? মেহজাবিনের কথায় পুরো ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে আসলো। ফায়াজ আর সাদিয়া অবাক হয়ে মেহজাবিনের দিকে তাকিয়ে রইল। আহিয়ানের মাথাটা অপমানে নিচু হয়ে গেল। আহিয়ান একটা কথাও বলল না। ও শুধু এক দৃষ্টিতে মেহজাবিনের দিকে তাকালো। আহিয়ানের সেই শান্ত চোখের দৃষ্টিতে আজ শুধু অপমান আর নীরব কষ্ট ছিল। আহিয়ান ধীর পায়ে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। সাদিয়া মেহজাবিনের দিকে তাকিয়ে আক্ষেপের সুরে বলল, মেহেজাবিন, তুমি এতটা নিচে নামতে পারবে আমি ভাবি নাই। আহিয়ান তোমাকে কতটা সম্মান করে তুমি সবার সামনে ওকে একটা চাকরির মতো অপমান করলে। ও ঘর জামাই না মেহেজাবিন, ও নিজের যোগ্যতায় চলে। তুমি ওর ভালোবাসার কোনো যোগ্যতাই রাখো না। সাদিয়া আর ফায়াজ রাগ করে বাসা থেকে চলে গেল। মেহজাবিন পাথরের মতো দাঁড়িয়ে রইল। ওর নিজের কথার জন্য এখন নিজেরই খুব ঘৃণা হচ্ছিল। ও কেন এত বড় কথাটা আহিয়ানকে বলল সেটা ও নিজেও বুঝতে পারছিল না। রাতে মেহজাবিন রুমে গিয়ে দেখলো আহিয়ান ফ্লোরে নিজের বিছানা করছে। আহিয়ানের মুখটা একদম শক্ত হয়ে আছে। মেহজাবিন ধীর পায়ে আহিয়ানের কাছে গিয়ে দাঁড়ালো। আহিয়ান, আমি আসলে আপনার কিছু বলার দরকার নাই মেহজাবিন, আপনি ঠিকই বলেছেন। আমি একটা সামান্য শেফ। আপনাদের এত বড় মির্জা পরিবারের সাথে আমার কোনো যোগ্যতা নাই। আমি কাল সকালের মধ্যেই এই বাড়ি থেকে চলে যাব। দাদুর উইলের ব্যাপারে আমি লয়ারের সাথে কথা বলে নিব, আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনি চলে যাবেন মানে কি? আপনি আমাকে ছেড়ে কোথায় যাবেন আহিয়ান? আমি তো রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছিলাম। রাগের মাথায় মানুষ মনের আসল কথাগুলোই বলে মেহজাবিন। আপনি আমাকে কোনোদিন সম্মান করতে পারেন নাই, আর আমি যেখানে সম্মান নাই সেখানে এক মুহূর্ত থাকি না। আপনি আমাকে এতটা ছোট করবেন আমি কখনো কল্পনাও করি নাই। আহিয়ানের কথাগুলো শুনে মেহজাবিনের বাঁধ ভাঙা কান্না চলে আসলো। মেহজাবিন ফ্লোরে হাঁটু গেড়ে বসে আহিয়ানের শার্টের কলার শক্ত করে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমি ভুল করেছি আহিয়ান, আমাকে মাফ করে দিন। আমি অনেক বড় ভুল করেছি। আমি আসলে নোভাকে আপনার এত কাছে দেখে সহ্য করতে পারি নাই। আমার খুব কষ্ট হচ্ছিল। আমি হিংসায় পাগল হয়ে গেছিলাম আহিয়ান। আমি আপনাকে এতটা অপমান করতে চাই নাই। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। মেহজাবিনের কান্না দেখে আহিয়ানের শক্ত মনটা মুহূর্তেই গলে গেল। আহিয়ান মেহজাবিনকে দুই হাত দিয়ে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। মেহজাবিন আহিয়ানের বুকে মুখ লুকিয়ে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। আহিয়ান মেহজাবিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত গলায় বলল, আপনি এত পাগল কেন মেহজাবিন? আমি কি নোভার দিকে ফিরেও তাকাই? আপনি কেন এত রাগ করেন? আমি তো শুধু আপনার মেহজাবিন। আমার খুব ভয় করে আহিয়ান।
আমার চারপাশের সব মানুষগুলো শুধু টাকার জন্য আমাকে ব্যবহার করে। আমি আপনাকে হারাতে চাই না। আপনি আমাকে কখনো ধোঁকা দিবেন না তো? রেদওয়ান আমাকে বলেছিল আপনি মিস্টার জামানকে সব বলে দিয়েছেন। আপনি এখনও ওই রিদওয়ানের কথায় আমাকে সন্দেহ করছেন? মিস্টার জামান আমার রেস্টুরেন্টে এসেছিলেন ওনার মেয়ের জন্মদিনের কেক অর্ডার করতে। আমি ওনাকে আপনার প্রজেক্টের ব্যাপারে কিছুই বলি নাই। রিদওয়ান ইচ্ছা করে আপনাকে আমার বিরুদ্ধে উস্কে দিচ্ছে। আমি জানি না আহিয়ান, আমার মাথাটা কাজ করছিল না। আমাকে মাফ করে দিন। আমি আর কোনো দিন আপনার সাথে এমন ব্যবহার করব না। আমি আপনাকে অনেক সম্মান করি আহিয়ান। আহিয়ান মেহজাবিনের মুখটা নিচের 2 হাত দিয়ে উঁচু করে ধরল। মেহজাবিনের চোখের পানিগুলো নিজের আঙ্গুল দিয়ে মুছে দিয়ে মেহজাবিনের কপালে একটা দীর্ঘ আর গভীর চুমু দিল। মেহজাবিন চোখ বন্ধ করে আহিয়ানের বুকের ভেতর আরো বেশি করে মিশে গেল। আপনাকে আর কাঁদতে হবে না মেহজাবিন, আমি কোথাও যাচ্ছি না। আমি আপনাকে কথা দিয়েছি আমি সব সময় আপনার পাশে থাকব। আপনি শুধু আমাকে একটু বিশ্বাস করুন। আমি আপনাকে বিশ্বাস করি আহিয়ান, আমি সত্যি আপনাকে বিশ্বাস করি। মেহজাবিন আহিয়ানের বুকে মাথা রেখে শান্ত হয়ে গেল। আহিয়ান মেহজাবিনকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। মেহজাবিন আহিয়ানের হাত শক্ত করে ধরে রেখে ঘুমিয়ে পড়ল। আহিয়ান মেহজাবিনের পাশে বসে ওর মুখের দিকে তাকিয়ে রইল। আহিয়ানের মনে হচ্ছিল এই মেয়েটা বাইরে থেকে যতটাই রাগী আর কঠিন হোক না কেন, ভেতর থেকেও একদম একটা ছোট বাচ্চার মতো, যাকে শুধু একটু ভালোবাসা আর বিশ্বাস দিয়ে আগলে রাখতে হয়। সকালে ঘুম থেকে উঠে মেহজাবিন দেখলো আহিয়ান রুমে নাই। মেহজাবিন দ্রুত ফ্রেশ হয়ে নিচে নামলো। ডাইনিং টেবিলে শিরিন আর নোভা বসে চা খাচ্ছিল। মেহজাবিনকে দেখে শিরিন বাঁকা হাসি দিয়ে বলল, কি ব্যাপার মেহজাবিন, তোমার বর তো দেখছি সকালেই ব্যাগপত্র গুছিয়ে রেস্টুরেন্টে চলে গেল। কাল রাতের অপমানের পর কি সে আর এই বাড়িতে থাকবে বলে মনে হয়? আমার স্বামীর খবর আমাকে রাখতে দিন আন্টি। ও কোথায় যাবে আর কোথায় থাকবে সেটা ওর আর আমার ব্যাপার। আপু, তুমি কিন্তু ভাইয়াকে খুব বেশি অপমান করে ফেলেছ। ভাইয়া এত হ্যান্ডসাম আর এত ভালো মানুষ, তুমি ওকে না রাখতে পারলে আমাকে দিয়ে দাও, আমি ওকে মাথায় করে রাখবো। নোভার কথা শুনে মেহজাবিন রাগে নোভাকে মারতে যাবে, ঠিক তখনই সদর দরজা দিয়ে আহিয়ান আর মিস্টার জামান একসাথে ভেতরে আসলো। আহিয়ানকে দেখে মেহজাবিন থমকে দাঁড়ালো। মিস্টার জামান হাসি মুখে মেহজাবিনের দিকে তাকিয়ে বললেন, কেমন আছেন মেহজাবিন? আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি ভুল বুঝিয়েছিলাম আপনাকে। আপনি আর আহিয়ান আপনারা একসাথে? কি হয়েছে জামান? জামান সাহেব সোফায় বসে একটা ফাইল মেহজাবিনের দিকে এগিয়ে দিলেন। আহিয়ান মেহজাবিনের পাশে এসে দাঁড়িয়ে শান্ত চোখে মেহজাবিনের দিকে তাকিয়ে রইল। আমি আসলে আপনার প্রজেক্ট থেকে ইনভেস্টমেন্ট তুলে নিই নাই মেহজাবিন। রিদওয়ান আমাকে বলেছিল আপনি নাকি প্রজেক্টের টাকা দিয়ে পারিবারিক মামলা লড়বেন, তাই আমি ভয় পেয়েছিলাম। কিন্তু আজ সকালে আহিয়ান আমার কাছে গিয়ে সব প্রমাণ দেখিয়েছে যে রিদওয়ান আসলে কোম্পানির টাকা নিজে আত্মসাৎ করার প্ল্যান করছে। মেহজাবিন ফাইলটা খুলে দেখলো তাতে রিদওয়ানের জালিয়াতির সব প্রমাণ পরিষ্কারভাবে দেওয়া আছে। মেহজাবিন অবাক হয়ে আহিয়ানের দিকে তাকালো। আহিয়ান শুধু মুচকি একটা হাসি দিল। রেদওয়ান এত বড় বিশ্বাসঘাতক? ও আমার সাথে এত বছর ধরে ধোঁকা দিচ্ছে, আর আমি কিনা ওর কথায় আপনাকে ভুল বুঝেছিলাম। আহিয়ান, আমি কত বড় বোকা! এখন বুঝতে পেরেছেন তো কে আপনার আসল শুভাকাঙ্ক্ষী আর কে আপনাকে ধোঁকা দিচ্ছে? আমি আপনাকে আগেই বলেছিলাম রিদওয়ান সাহেবের থেকে দূরে থাকতে। আপনার মতো একজন স্বামী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার মেহজাবিন। আহিয়ান নিজের রেস্টুরেন্টের সব কাজ ফেলে আজ সারা রাত ধরে এই প্রমাণগুলো জোগাড় করেছে। আমি আমার ইনভেস্টমেন্ট ডাবল করে দিচ্ছি, আপনারা কাজ শুরু করুন। জামান সাহেব বিদায় নিয়ে চলে যাওয়ার পর ড্রয়িং রুমে আবার পিনপতন নীরবতা নেমে আসলো। শিরিন আর নোভা ভয়ে ভয়ে নিজেদের রুমে চলে গেল। মেহজাবিন আহিয়ানের সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো। আহিয়ান, আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি আমার জন্য এত কিছু করলেন আর আমি আপনাকে এত অপমান করলাম। আমাকে কি আপনি কখনো ক্ষমা করতে পারবেন? আমি আপনাকে আগেই ক্ষমা করে দিয়েছি মেহজাবিন। আমি শুধু চাই আপনি আমাকে একটা সুযোগ দিন, আমাকে আপনার মনের ভেতর একটা জায়গা দিন। আমি কথা দিচ্ছি আমি কোনো দিন আপনার ওই জায়গাটার অসম্মান করব না। মেহজাবিন আর নিজেকে ধরে রাখতে পারল না।
ও দৌড়ে গিয়ে আহিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আহিয়ান অবাক হয়ে গেলেও পরক্ষণেই মেহজাবিনকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। মেহজাবিন কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে জায়গা দিয়ে দিয়েছি আহিয়ান। আমার মনের সবটুকু জুড়ে এখন শুধু আপনি আছেন। আমি আর কখনো আপনাকে ভুল বুঝবো না। আই লাভ ইউ আহিয়ান, আই লাভ ইউ সো মাচ। আহিয়ানের বুকের ভেতরটা শান্তিতে ভরে গেল। ও মেহজাবিনের কপালে আবার একটা চুমু দিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ টু মেহজাবিন, আমার সিনিয়র বউ। সকালবেলা মিষ্টি রোদ এসে মেহজাবিনের মুখে পড়ল। মেহজাবিন আস্তে আস্তে চোখ খুলে দেখলো আহিয়ান ওর পাশে বিছানায় নাই। কাল রাতের কথা মনে পড়তেই মেহজাবিনের ঠোঁটে একটা সুন্দর হাসি ফুটে উঠল। ও বুঝতে পারলো জীবনে প্রথমবারও সত্যিকারের ভালোবাসা পেয়েছে। মেহজাবিন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শাড়ি পরে নিচে নামলো। রান্নাঘর থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছিল। মেহজাবিন ধীর পায়ে রান্নাঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দেখলো আহিয়ান খুব মন দিয়ে নাস্তা বানাচ্ছে। এত সকালে উঠে গেছো তুমি? আমাকে তো ডাকতে পারতে। আরে আপনি উঠে গেছেন? কাল রাতে এত কান্নাকাটি করলেন, তাই ভাবলাম আপনি আরও কিছুক্ষণ ঘুমান। আপনার শরীর এখন কেমন? মাথা ব্যথা করছে না তো? আমার শরীর একদম ঠিক আছে। আর তুমি আমাকে এখনো আপনি করে বলছো কেন? কাল রাতে আমাদের মাঝে কি কথা হলো? আহিয়ান হাতের কাজ থামিয়ে মেহজাবিনের দিকে তাকালো। ওর চোখে একটা দুষ্টুমি মাখা হাসি ছিল। আহিয়ান আস্তে আস্তে মেহজাবিনের একদম কাছে এসে দাঁড়ালো। মেহজাবিনের বুকের ভেতরটা ধুকধুক করতে শুরু করলো। আপনি তো আমার থেকে 5 বছরের বড়। আমি কিভাবে তোমাকে তুমি করে বলি? বেয়াদবি হয়ে যাবে না? আহিয়ান, ফাজলামি করবে না একদম। আমি তোমার বউ। এখানে বয়সের কি আছে? তুমি আমাকে তুমি করেই বলবে। আর কখনো আপনি বললে আমি কিন্তু রেগে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি শান্ত হও। বউ রেগে গেলে তো আমারই বিপদ। যাও টেবিলে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। না, আমি এখানে দাঁড়াবো। তুমি কি বানাচ্ছ আমি দেখব। মেহজাবিন বাচ্চাদের মতো জেদ করতে লাগলো। আহিয়ান মুচকি হাসি দিয়ে আবার কাজ করতে শুরু করলো। মেহজাবিন পেছন থেকে গিয়ে আহিয়ানের কোমর জড়িয়ে ধরে ওর পিঠে মাথা রাখলো। আহিয়ান চমকে উঠল। ওর হাত থেকে চামচটা পড়ে যেতে নিলে ও কোনো মতে সামলে নিল। আহিয়ানের পুরো শরীরটা কেমন যেন কেঁপে উঠল। মেহজাবিন, এইসব কি করছো? কেউ দেখলে কি বলবে? ছাড়ো আমাকে। কেউ দেখলে দেখুক। আমি আমার স্বামীকে জড়িয়ে ধরেছি। বাইরের কাউকে তো আর ধরি নাই। তুমি তোমার কাজ করো। মেহজাবিন আরো শক্ত করে আহিয়ানকে জড়িয়ে ধরল। আহিয়ান বুঝতে পারছিল মেহজাবিন ওকে কতটা আপন করে নিয়েছে। আহিয়ান এক হাত দিয়ে মেহজাবিনের হাতটা ধরল। দুইজনের মাঝে একটা সুন্দর আর শান্ত মুহূর্ত তৈরি হলো। কিছুক্ষণ পর ডাইনিং টেবিলে শিরিন আর আফতাব এসে বসলো। মেহজাবিন আহিয়ানকে ছেড়ে দিয়ে চুপচাপ টেবিলে এসে বসলো। আহিয়ান খাবার নিয়ে আসতেই আফতাব চৌধুরী রেগে বললেন, এইসব কি নাটক শুরু হয়েছে আমার বাড়িতে? তুমি আমার মেয়েকে কি জাদু করেছো আমি জানি না, কিন্তু আমি বেঁচে থাকতে তুমি এই বাড়ির 1 টাকারও সম্পত্তিও পাবে না। বাবা, তুমি সকাল সকাল কি শুরু করলে আবার? আমি তোমাকে গতকাল রাতেও বলেছি আহিয়ানের নামে কোনো বাজে কথা আমি শুনবো না। কেন শুনবি না মেহজাবিন? ও তোর কে লাগে? একটা রাস্তার ছেলে যাকে তোর পাগল দাদু ধরে এনে তোর ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে। ও তো শুধু টাকার লোভে তোকে বিয়ে করেছে। শিরিনের কথা শুনে মেহজাবিন রাগে টেবিল চাপড়ে উঠে দাঁড়ালো। মেহজাবিন চোখগুলো রাগে লাল হয়ে গেল। আহিয়ান মেহজাবিনের হাত ধরে ওকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু মেহজাবিন শুনল না। আন্টি, আপনি মুখ সামলে কথা বলবেন। আহিয়ান আমার স্বামী, আর এই বাড়িটা দাদু আমার আর আহিয়ানের নামে করে দিয়ে গেছে। আপনারা এইখানে আমার দয়াতে আছেন। বেশি বাড়াবাড়ি করলে আমি আপনাদের সবাইকে এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। তুই তোর বাবাকে বাড়ি থেকে বের করে দিবি একটা সামান্য শেপের জন্য? তুই কি পাগল হয়ে গেছিস মেহজাবিন? আমি আজকে উকিল নিয়ে আসবো। তোকে এই সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। আমি কোনো কাগজে সাইন করব না বাবা। তুমি যা পারো করে নাও। আর আহিয়ান সামান্য শেফ না, ও তোমার থেকে অনেক ভালো আর সৎ একজন মানুষ। আফতাব চৌধুরী রাগে মেহজাবিনকে মারার জন্যে হাত তুলল। মেহজাবিন চোখ বন্ধ করে নিল, কিন্তু কয়েক সেকেন্ড পার হয়ে গেলেও কোনো আঘাত আসলো ওর কাছে। মেহজাবিন চোখ খুলে দেখলো আহিয়ান আফতাব চৌধুরীর হাতটা শক্ত করে ধরে রেখেছে। আহিয়ানের শান্ত মুখটা এখন রাগে একদম শক্ত হয়ে আছে।
আমার বউয়ের গায়ে হাত তোলার অধিকার আমি আপনাকে দেই নাই আঙ্কেল। ও আপনার মেয়ে হতে পারে, কিন্তু তার আগে ও আমার স্ত্রী। আমি বেঁচে থাকতে কেউ ওর গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবে না। তুই আমার হাত ছাড়। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? তুই জানিস আমি কে? আমি খুব ভালো করেই জানি আপনি কে। আপনি সেই বাবা যে নিজের মেয়ের সম্পত্তির লোভে তাকে সারা জীবন শুধু কষ্ট আর অবহেলা দিয়েছেন। মেহেজাবিনের দাদু কেন আমাকে বিয়ে করার শর্ত দিয়েছিলেন সেটা আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি। উনি জানতেন আপনাদের মতো লোভী মানুষদের হাত থেকে মেহেজাবিনকে বাঁচাতে হলে ওর পাশে এমন একজনকে দরকার যে ওকে টাকার জন্য ভালোবাসবে না। আহিয়ান আফতাব চৌধুরীর হাতটা ঝটকা দিয়ে ছেড়ে দিল। আফতাব চৌধুরী আর শিরিন অপমানে আর রাগে কোনো কথা বলতে পারল না। নোভা দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল আর ভয়ে কাঁপছিল। আহিয়ান মেহজাবিনের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, চলো মেহেজাবিন, আমি তোমাকে অফিসে নামিয়ে দিয়ে আসি। এখানে থাকলে তোমার মন আরও খারাপ হবে। মেহজাবিন আহিয়ানের হাত শক্ত করে ধরে বাড়ি থেকে বের হয়ে গেল। গাড়িতে ওঠার পর মেহজাবিন কাঁদতে শুরু করলো। ওর নিজের বাবার এমন ব্যবহার ওকে ভেতর থেকে একদম ভেঙে দিয়েছিল। আহিয়ান গাড়ি একপাশে দাঁড় করিয়ে মেহজাবিনকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। আমার খুব কষ্ট হয় আহিয়ান, কেন আমার বাবা এমন? উনি শুধু আমার টাকা চায়, আমাকে কেউ একটুও ভালোবাসে না। আমি তো বাসি মেহেজাবিন, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি কেন এত কষ্ট পাচ্ছ? এই দুনিয়ায় সবাই একরকম হয় না। তুমি তোমার বাবার কথা ভেবে নিজের মন খারাপ করো না। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো আহিয়ান? ওরা যদি তোমাকে আমার থেকে আলাদা করতে চায়? কেউ পারবে না মেহেজাবিন, আমি তোমাকে কথা দিচ্ছি। মৃত্যু ছাড়া আর কেউ আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। তুমি চুপ করো আর কান্না করো না। তোমার চোখ মুখ একদম লাল হয়ে গেছে। আহিয়ান মেহজাবিনের চোখের পানি নিজের আঙ্গুল দিয়ে মুছে দিল। মেহজাবিন আহিয়ানের চোখের দিকে তাকিয়ে রইল। আহিয়ানের ওই শান্ত আর মায়াবী চোখগুলো দেখলে মেহজাবিনের সব কষ্ট নিমেষেই দূর হয়ে যায়। মেহজাবিন হঠাৎ করে আহিয়ানের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। আহিয়ান চমকে গেল। ও ভাবতেও পারে নাই মেহজাবিন এমন কিছু করবে। মেহজাবিন লজ্জায় মাথা নিচু করে ফেলল। আহিয়ান হাসতে হাসতে মেহজাবিনের থুতনি ধরে মুখটা উঁচু করল। এই বয়সে এসে এত লজ্জা পেলে চলে নাকি সিনিয়র বউ? আহিয়ান, তুমি চুপ করো। আমি আর কখনো এমন করব না। তুমি খুব ফাজিল হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, আর লজ্জা দিতে হবে না। আমি অফিসে নামিয়ে দিচ্ছি। লাঞ্চের সময় আমি আবার আসব। মেহজাবিন হাসি মুখে অফিসে চলে গেল। অফিসে ঢোকার পর ওর মনটা খুব ভালো ছিল। ফারিয়া মেহজাবিনের হাসি মুখ দেখে অবাক হয়ে বলল, কি ব্যাপার মেহু, আজকে এত খুশি খুশি লাগছে কেন? কাল রাতের ঝড় কি তাহলে শান্ত হয়ে গেল? তুই সব সময় এত বকবক করিস ফারিয়া, কাজে মন দে। আমাদের নতুন প্রজেক্টের কাজ কত দূর? জামান সাহেব কিন্তু ইনভেস্টমেন্ট ডাবল করে দিয়েছেন। আমি জানি মেহু, রেদওয়ান স্যার যে এমন জালিয়াতি করতে পারে সেটা আমি স্বপ্নেও ভাবি নাই। তোর হাজবেন্ড যদি কাল রাতে ওই প্রমাণগুলো না আনতো তাহলে আজ আমাদের কোম্পানি পথে বসতো। আমি ওকে অনেক ভুল বুঝেছিলাম ফারিয়া। ও আমাকে কতটা ভালোবাসে সেটা আমি কাল রাতে বুঝতে পেরেছি। ও যদি আমার জীবনে না আসতো তাহলে আমি হয়তো সারা জীবন অন্ধকারে থাকতাম। মেহজাবিন কাজে মন দিল। দুপুরের দিকে রিদওয়ান অফিসে আসলো। রিদওয়ানের মুখটা খুব গম্ভীর ছিল। ও সোজা মেহজাবিনের কেবিনে ঢুকে দরজা আটকে দিল। মেহজাবিন রিদওয়ানকে দেখে বিরক্ত হয়ে বলল, তুমি এখানে কি করতে এসেছো রিদওয়ান? আমি তোমাকে কালকেই কোম্পানি থেকে বের করে দিয়েছি। তোমার সব জালিয়াতের প্রমাণ আমার কাছে আছে। আমি চাইলে পুলিশ ডাকতে পারি। তুই কি ভাবছিস মেহু? ওই শেফ তোকে প্রমাণ দিচ্ছে আর তুই সব বিশ্বাস করে নিলি? আমি তোর 5 বছরের পার্টনার। আমি কেন তোর সাথে বেইমানি করব? কারণ তুমি একটা লোভী মানুষ রিদওয়ান। তুমি আমার বাবার সাথে মিলে আমার কোম্পানি হাতিয়ে নেওয়ার প্ল্যান করেছিলে। আহিয়ান আমাকে সব দেখিয়েছে। তুমি আর একটা কথা না বলে এই অফিস থেকে বের হয়ে যাও। আমি যাব না মেহু, তুই আমাকে বের করে দিতে পারিস না। আমি এই কোম্পানির জন্য অনেক কষ্ট করছি। ওই আহিয়ান ইচ্ছা করে আমাকে ফাঁসিয়েছে। ও চায় আমি সরে গেলে ও এই কোম্পানিতে নিজের রাজত্ব চালাবে। রিদওয়ান রেগে মেহজাবিনের টেবিলের দিকে এগিয়ে আসলো। ঠিক তখনই আহিয়ান লাঞ্চ বক্স হাতে নিয়ে কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলো।
রিদওয়ানকে দেখে আহিয়ানের মুখটা শক্ত হয়ে গেল। আহিয়ান লাঞ্চ বক্সটা টেবিলের উপর রেখে রিদওয়ানের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আপনি মনে হয় বাংলা কথা বোঝেন না রিদওয়ান সাহেব। মেহেজাবিন আপনাকে বের হয়ে যেতে বলেছে, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? তুই চুপ কর পিচ্চি ছেলে। তোর জন্য আজ মেহু আমাকে ভুল বুঝছে। আমি তোকে ছাড়বো না। রিদওয়ান রাগে আহিয়ানকে মারতে গেলে আহিয়ান খুব সহজে রিদওয়ানের হাতটা আটকে দিল। আহিয়ান রিদওয়ানের চোখের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আমি শেফ হতে পারি, কিন্তু আমার গায়ে অনেক জোর আছে রিদওয়ান সাহেব। আমি আপনাকে সম্মান করে কথা বলছি, আপনি মুখ সামলে কথা বলবেন। আপনি মেহেজামিনের সাথে কি কি বেইমানি করেছেন তার সব প্রমাণ আমি পুলিশের কাছে দিয়ে এসেছি। ওরা যে কোনো সময় আপনাকে ধরতে আসবে, তাই ভালো চাইলে এখনই এখান থেকে চলে যান। রিদওয়ান পুলিশের কথা শুনে ভয় পেয়ে গেল। ও মেহজাবিনের দিকে একবার তাকিয়ে রাগে গজগজ করতে করতে কেবিন থেকে বের হয়ে গেল। মেহজাবিন স্বস্তির নিঃশ্বাস ফেলল। আহিয়ান হাসি মুখে মেহজাবিনের দিকে তাকিয়ে বলল, আপনার আর কোনো ভয় নাই মেহেজাবিন। ওই লোক আর কখনো আপনাকে বিরক্ত করতে আসবে না। চলুন এবার লাঞ্চ করে নেওয়া যাক। তুমি পুলিশকে সব প্রমাণ দিয়ে এসেছো, আমাকে তো একবার বলতে পারতে। আমি চাই নাই আপনি আর কোনো চিন্তা করেন। আপনার মন এমনিতেই খুব খারাপ ছিল সকালে। আমি চাই আপনি শুধু নিজের কাজে ফোকাস করুন, বাকি সব কিছু আমি সামলে নিব। মেহজাবিন আহিয়ানের হাত ধরে ওকে নিজের পাশে চেয়ারে বসালো। মেহজাবিন আহিয়ানের কাঁধে মাথা রেখে বলল, তুমি এত ভালো কেন আহিয়ান? আমার মাঝে মাঝে মনে হয় আমি স্বপ্ন দেখছি। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি বাঁচতে পারবো না। আমি কোথাও যাব না মেহেজাবিন, আমি শুধু তোমার। তুমি খাবারটা খেয়ে নাও। আমি নিজের হাতে তোমার জন্য চিংড়ি মাছ রান্না করেছি। মেহজাবিন আর আহিয়ান একসাথে বসে লাঞ্চ করলো। আহিয়ান নিজে হাতে মেহজাবিনকে খাইয়ে দিল। মেহজাবিনও আহিয়ানকে খাইয়ে দিল। দুইজনের মাঝে একটা সুন্দর আর মিষ্টি সম্পর্ক তৈরি হলো। বিকেলে মেহজাবিন অফিস শেষ করে আহিয়ানের রেস্টুরেন্টে আসলো। আহিয়ান তখন রান্নাঘরে খুব ব্যস্ত ছিল। মেহজাবিন চুপচাপ গিয়ে একটা টেবিলে বসলো। জিশান মেহজাবিনকে দেখে দৌড়ে এসে বলল, ভাবি আপনি আপনি কখন আসলেন? ভাইয়া তো রান্নাঘরে ব্যস্ত, আমি ওকে ডেকে দিচ্ছি। না না জিসান ভাই, ওকে ডাকার দরকার নেই, ও ওর কাজ করুক। আমি এখানে বসছি, তুমি আমাকে এক কাপ কফি দাও। জিশান কফি দিয়ে গেল। মেহজাবিন কফি খেতে খেতে রেস্টুরেন্টের চারপাশ দেখতে লাগলো। খুব সুন্দর করে সাজানো রেস্টুরেন্টটা। আহিয়ান সত্যি অনেক পরিশ্রম করে এই জায়গাটা তৈরি করেছে। মেহজাবিন বুঝতে পারলো আহিয়ান কতটা যোগ্য একজন মানুষ। কিছুক্ষণ পর আহিয়ান রান্নাঘর থেকে বের হয়ে মেহজাবিনকে দেখে অবাক হয়ে গেল। আহিয়ান হাসি মুখে দৌড়ে এসে মেহজাবিনের পাশে বসলো। তুমি এখানে মেহেজাবিন? আমাকে তো একবার কল দিতে পারতে, আমি চলে আসতাম। আমি নিজেই আসতে চেয়েছিলাম। তোমার রেস্টুরেন্টটা খুব সুন্দর আহিয়ান, তুমি অনেক ভালো কাজ করেছো। তুমি প্রশংসা করছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার সিনিয়র বউয়ের মুখ থেকে এমন কথা শুনবো আমি তো ভাবতেই পারি নাই। তুমি আবার ফাজলামি শুরু করেছো আহিয়ান। আমি সত্যি কথা বলছি, তুমি কাল আমার সাথে যাবে। কোথায় যাব? কাল আমি দাদুর উকিল কবির আঙ্কেলের কাছে যাব। আমি উইলের পেপারগুলোতে সাইন করব। আমি চাই তুমি আমার সাথে থাকো। আহিয়ান মেহজাবিনের কথা শুনে অবাক হয়ে গেল। মেহজাবিন এতদিন এই পেপারগুলোতে সাইন করতে চাই নাই, আর আজও নিজে থেকে সাইন করতে চাচ্ছে। আহিয়ান মেহজাবিনের হাতটা নিজের হাতের মাঝে নিয়ে খুব সুন্দর করে হাসলো। আমি তোমার সাথে সব জায়গায় যাব মেহেজাবিন, তুমি কোনো চিন্তা করো না। মেহজাবিন আর আহিয়ান একসাথে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলো। বাইরের রাস্তাটা তখন খুব সুন্দর লাগছিল। ঠান্ডা বাতাসে মেহজাবিনের শাড়ির আঁচল উঠছিল। আহিয়ান মেহজাবিনের হাত শক্ত করে ধরে হাঁটতে শুরু করলো। মেহজাবিন মনে মনে বুঝতে পারলো ওর জীবনটা এবার সত্যি একটা সুন্দর দিকে যেতে শুরু করেছে। ওর আর কোনো ভয় নেই, কারণ ওর পাশে ওর আহিয়ান আছে। আহিয়ান, তুমি আমার নীল শাড়িটা কোথায় রেখেছো? আমি তো খুঁজে পাচ্ছি না। অফিসে যাওয়ার সময় হয়ে গেল, আর তুমি আমার জিনিসপত্র সব এলোমেলো করে রেখেছো। তুমি কি ইচ্ছে করে আমাকে রাগানোর চেষ্টা করছো সকাল সকাল? আরে আলমারির ডান দিকেই তো রাখা আছে, তুমি ঠিক করে দেখো। আমি তোমার কোনো জিনিস এলোমেলো করি নাই, তুমি নিজেই তো কাল রাতে সব ছড়িয়ে রেখেছিলে। এখন নিজের দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ কেন?
আহিয়ান রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে রুমে আসলো। মেহজাবিন মুখ ফুলিয়ে আলমারির সামনে দাঁড়িয়ে আছে। ওর চুলগুলো এখনো ভেজা, পিঠের উপর ছড়িয়ে আছে। আহিয়ান মুচকে হাসি দিয়ে আলমারি থেকে নীল শাড়িটা বের করে মেহজাবিনের হাতে দিল। তুমি হাসছো কেন? আমি এতক্ষণ ধরে খুঁজলাম, পেলাম না, আর তুমি এসেই পেয়ে গেলে। তুমি ইচ্ছে করে লুকিয়ে রেখেছিলে, তাই না? আমি কেন তোমার শাড়ি লুকাবো মেহজাবিন? তুমি তো রাগের চোটে কিছুই চোখে দেখো না। আচ্ছা যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি নাস্তার টেবিলে দিচ্ছি। আর হ্যাঁ, চুলগুলো ভালো করে মুছে নিও, না হলে আবার ঠান্ডা লেগে যাবে। আমার ঠান্ডা লাগলে তোমার কি? তুমি তো রেস্টুরেন্টে চলে যাবে, আমি অফিসে মাথা ব্যথা নিয়ে বসে থাকবো। আমার কি মানে? আমার বউয়ের কষ্ট হলে আমার তো চিন্তা হবেই। তুমি কি চাও আমি রেস্টুরেন্টে না গিয়ে সারাদিন তোমার পাশে বসে থাকি? আমি কখন বললাম তোমাকে আমার পাশে বসে থাকতে? তুমি তোমার রেস্টুরেন্ট নিয়েই থাকো, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। মেহজাবিন শাড়িটা নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আহিয়ান বুঝতে পারলো মেহজাবিন আসলে চায় আহিয়ান ওর সাথে একটু বেশি সময় কাটাক, কিন্তু ওর জেদের কারণে মুখ ফুটে বলতে পারছে না। আহিয়ান আস্তে আস্তে পেছন থেকে গিয়ে মেহজাবিনের ভেজা চুলগুলো নিজের হাতে নিল। একটা তোয়ালে দিয়ে খুব যত্ন করে মেহজাবিনের চুলগুলো মুছে দিতে লাগলো। কি করছো আহিয়ান? দাও, আমি নিজে মুছে নিচ্ছি। তুমি শান্ত হয়ে দাঁড়াও তো, এত নড়াচড়া করছো কেন? আমি মুছে দিচ্ছি। তোমার তো আবার নিজের কাজ নিজে করতে খুব কষ্ট হয়। আমার কোনো কষ্ট হয় না। তুমি আমাকে খোঁচা দিয়ে কথা বলছো কেন? আমি তো তোমাকে বলি নাই আমার চুল মুছে দিতে। বলতে হবে কেন? আমি তো দেখতেই পাচ্ছি তুমি কিভাবে চুল মোছো। কালকেও তো ভেজা চুলে অফিসে চলে গিয়েছিলে। আমি চাই না আমার বউয়ের আবার জ্বর আসুক। আহিয়ানের হাতের নরম স্পর্শে মেহজাবিনের বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুত শান্তিতে ভরে গেল। মেহজাবিন আয়নার ভেতর দিয়ে আহিয়ানের চোখের দিকে তাকালো। আহিয়ান খুব মন দিয়ে চুলগুলো মুছে দিচ্ছে। ওর চোখে মুখে একটা অদ্ভুত মায়া। মেহজাবিনের মনে হলো এই মানুষটা ওকে কতটা ভালোবাসে। আহিয়ান, তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমি তো তোমার সাথে কত খারাপ ব্যবহার করি, কত রাগ দেখাই। তোমার কি আমার উপর কখনো রাগ হয় না? রাগ তো হয়, মাঝে মাঝে মনে হয় তোমাকে ধরে আচ্ছা মতো বকা দেই, কিন্তু পরক্ষণেই যখন তোমার এই বাচ্চাদের মতো মুখটা দেখি তখন সব রাগ পানি হয়ে যায়। আমি বাচ্চা না আহিয়ান, আমি তোমার থেকে 5 বছরের বড়। তুমি আমাকে সব সময় এমন বাচ্চাদের মতো ট্রিট করো কেন? বয়সে বড় হলে কি মনটা বড় হয়ে যায় নাকি? তোমার মনটা তো একদম একটা ছোট্ট মেয়ের মতো, যে শুধু একটু আদর আর যত্ন চাই। আর আমি তোমাকেই আদর করতে চাই মেহজাবিন। তোমার এই রাগী মুখোশের পেছনের নরম মানুষটাকে আমি খুব ভালোবাসি। আহিয়ানের কথা শুনে মেহজাবিনের চোখ দুটো পানিতে ভরে আসলো। ও হুট করে ঘুরে দাঁড়িয়ে আহিয়ানের বুকে মাথা রাখলো। আহিয়ান 2 হাত দিয়ে মেহজাবিনকে শক্ত করে জড়িয়ে নিল। আমাকে কখনো ছেড়ে যাবে না তো আহিয়ান? আমার খুব ভয় হয় জানো। আমার চারপাশের সবাই শুধু আমার টাকার জন্য আমার কাছে আসে। তুমিও যদি একদিন আমাকে ধোকা দাও, আমি কিন্তু বাঁচতে পারবো না। আমি তোমাকে ধোকা দেওয়ার জন্য বিয়ে করি নাই মেহজাবিন। আমি তোমার হাত ধরেছি সারা জীবন একসাথে চলার জন্য। তুমি শুধু আমাকে একটু বিশ্বাস করো। আহিয়ান মেহজাবিনের মাথায় আলতো করে চুমু দিল। দুইজনের মাঝে কিছুক্ষণ এক অদ্ভুত নীরবতা কাজ করলো। এই নীরবতার মাঝেও ওদের মনের অনেক না বলা কথা আদান প্রদান হয়ে গেল। কিছুক্ষণ পর মেহজাবিন আহিয়ানকে ছেড়ে দিয়ে শাড়ি ঠিক করতে লাগলো। তুমি আজ আমার সাথে উকিল আঙ্কেলের অফিসে যাবে, কিন্তু আমি একা দাদুর উইলের পেপারে সাইন করব না। তুমি আমার পাশে থাকলে আমার সাহস লাগবে। আমি যাব তোমার সাথে। তুমি রেডি হয়ে নিচে আসো, আমি নাস্তা দিচ্ছি। দুপুরে মেহজাবিন আর আহিয়ান একসাথে কবির সাহেবের অফিসে গেল। আফতাব চৌধুরী আর শিরিনও সেখানে আগে থেকে উপস্থিত ছিল। মেহজাবিনকে দেখেই আফতাব চৌধুরী রেগে বললেন, তুই এই ছেলেটাকে এখানে কেন নিয়ে এসেছিস মেহজাবিন? এটা আমাদের পারিবারিক ব্যাপার, এখানে বাইরে মানুষের কোনো দরকার নেই। আহিয়ান বাইরের মানুষ না বাবা, ও আমার স্বামী। আর দাদুর উইলে পরিষ্কার লেখা আছে এই সম্পত্তি আমার আর আহিয়ানের দুজনের, তাই ওর এখানে থাকাটা জরুরি। তুই কি পাগল হয়েছিস মেহজাবিন? তুই তো সব সম্পত্তি এই রাস্তার ছেলেটার নামে করে দিবি। ও তো কালকেই তোকে ছেড়ে দিয়ে সব টাকা নিয়ে পালিয়ে যাবে। আন্টি, আপনি আপনার চিন্তা নিজের কাছে রাখুন। আমি মেহজাবিনকে টাকার জন্য বিয়ে করি নাই। আর মেহজাবিন যদি চায় আমি এখনই একটা কাগজে সাইন করে দিতে পারি যে এই সম্পত্তির 1 টাকাও আমার দরকার নাই। তুমি কেন সাইন করবে আহিয়ান?
দাদু তোমাকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়ে গেছেন। আমি আজই পেপারগুলোতে সাইন করব। কবির আঙ্কেল, আপনি কাগজগুলো দিন। কবির সাহেব হাসি মুখে উইলের কাগজগুলো মেহজাবিনের দিকে এগিয়ে দিলেন। আফতাব চৌধুরী আর শিরিন রাগে ফুঁসতে লাগলো, কিন্তু কিছুই করতে পারল না। মেহজাবিন খুব শান্তভাবে পেপারগুলোতে সাইন করে দিল। আহিয়ান মেহজাবিনের হাত শক্ত করে ধরে রেখেছিল। অফিস থেকে বের হওয়ার সময় আফতাব চৌধুরী আহিয়ানের দিকে তাকিয়ে দাঁত কামড়ে বললেন, তুই অনেক বড় চাল চেলেছিস আইয়ান, কিন্তু তুই মনে রাখিস আমি এই অপমান সহজে হজম করব না। আমি তোকে আর মেহজাবিনকে একসাথে থাকতে দেব না। আপনি যা পারেন করে নিন আঙ্কেল, কিন্তু মেহজামিনের দিকে চোখ তুলে তাকালে আমি কিন্তু এতটা শান্ত থাকবো না। আমার বউয়ের কোনো ক্ষতি আমি হতে দিব গড়ে না। আহিয়ান মেহজাবিনকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। মেহজাবিন খুব ভয়ে ভয়ে আহিয়ানের দিকে তাকালো। বাবা খুব রেগে গেছেন আহিয়ান, উনি যদি আমাদের কোনো ক্ষতি করেন, আমার খুব ভয় করছে। তুমি একদম ভয় পাবে না মেহজাবিন, আমি আছি তো, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রেখো। আহিয়ান এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে রেখে অন্য হাত দিয়ে মেহজাবিনের হাতটা নিজের হাতের মাঝে শক্ত করে ধরে রাখলো। মেহজাবিনের মনের সব ভয় যেন নিমেষেই কেটে গেল। রাতে আহিয়ানের রেস্টুরেন্টে অনেক চাপ ছিল। আহিয়ান মেহজাবিনকে কল দিয়ে বলল ওর ফিরতে একটু দেরি হবে। মেহজামিন, আমার আজ ফিরতে রাত 12টা বেজে যাবে। তুমি খাবার খেয়ে শুয়ে পড়ো, আমার জন্য অপেক্ষা করো না। তুমি তাড়াতাড়ি এসো আহিয়ান, আমার একা থাকতে ভালো লাগে না। আর বাবা আর আন্টি তো বাসায় আছে, আমার খুব অস্বস্তি লাগে ওনাদের সাথে থাকতে। তুমি নিজের রুমের দরজা ভেতর থেকে লক করে রাখো, আমি কাজ শেষ করে চলে আসছি, একদম চিন্তা করো না। মেহজাবিন কল কেটে দিয়ে রুমের দরজা লক করে শুয়ে পড়ল, কিন্তু ওর চোখে ঘুম আসছিল না। অন্যদিকে আফতাব চৌধুরী আর শিরিন ড্রয়িং রুমে বসে ফিসফিস করে কথা বলছিল। শিরিন, আজ রাতেই আমাদের প্ল্যানটা কাজে লাগাতে হবে। আহিয়ান তো রেস্টুরেন্টে আছে, মেহজাবিন রুমে একা। ঠিক বলেছেন, আমি এখনই মেন সুইচটা বন্ধ করে দিচ্ছি। মেহজাবিনের তো অন্ধকারের খুব ভয়। ছোটবেলায় আমি যখন ওকে অন্ধকারে আটকে রাখতাম, ও ভয়ে কেমন মরা কান্না কাঁদত। আজও ঠিক তেমনটাই হবে। ভয় পেয়ে যখন আধমরা হয়ে যাবে, তখন আমরা গিয়ে বলবো প্রপার্টি আমাদের নামে লিখে দিতে, তখন ভয় সব করে দিবে। তুই তাড়াতাড়ি যা শিরিন, আমি পেপারগুলো রেডি করছি। শিরিন চুপি চুপি গিয়ে বাড়ির মেইন সুইচ অফ করে বন্ধ করে দিল। পুরো বাড়িটা ঘুটঘুটে অন্ধকার ডুবে গেল। মেহজাবিন নিচের রুমে শুয়েছিল। হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ায় ও চমকে উঠল। মেহজাবিনের ছোটবেলার সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠতে লাগলো। ও ছোটবেলায় অনেকবার অন্ধকারে আটকে থাকার কারণে ওর মনের ভেতর একটা গভীর ট্রমা তৈরি হয়ে আছে। আহিয়ান, আহিয়ান তুমি কোথায়? কারেন্ট চলে গেল কেন? আমার কিন্তু ভয় করছে। মেহজাবিন বিছানা থেকে নামার চেষ্টা করলো, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিল না। ওর বুকটা খুব জোরে জোরে ধুকধুক করতে শুরু করলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ওর মনে হচ্ছিল দেওয়ালগুলো যেন ওকে চেপে ধরছে। আহিয়ান আমাকে বাঁচাও, আমি শ্বাস নিতে পারছি না। আহিয়ান প্লিজ তাড়াতাড়ি আসো। মেহজাবিন ফ্লোরে বসে পড়ে হাঁটু দুটো বুকের সাথে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। ওর পুরো শরীর ঘামে ভিজে গেল। ও কাঁপতে কাঁপতে শুধু আহিয়ানের নাম ধরে ডাকতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আহিয়ান রেস্টুরেন্ট থেকে ফিরল। পুরো বাড়ি অন্ধকার দেখে আহিয়ানের বুকের ভেতরটা অজানা ভয়ে কেঁপে উঠল। কারেন্ট তো যাওয়ার কথা না, মেহজামিনের তো অন্ধকারের ভয়, ও তো একা রুমে আছে। আল্লাহ, তুমি আমার মেহজামিনকে ঠিক রেখো। আহিয়ান দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে মেহজাবিনের রুমের দিকে গেল। রুমের দরজা ভেতর থেকে লক করা ছিল। আহিয়ান জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগলো। মেহজাবিন, মেহজাবিন দরজা খোলো, আমি এসেছি। মেহজাবিন, তুমি ঠিক আছো? আহিয়ান, আহিয়ান আমি দরজা খুলতে পারছি না, আমার খুব ভয় করছে। আহিয়ান আমাকে এখান থেকে নিয়ে যাও। মেহজাবিনের কান্নার আওয়াজ শুনে আহিয়ান আর নিজেকে ঠিক রাখতে পারল না। ও 2 পা পিছিয়ে গিয়ে গায়ের সব জোর দিয়ে দরজায় একটা লাথি মারল। দরজাটা সশব্দে খুলে গেল। আহিয়ান নিজের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখল মেহজাবিন ঘরের এক কোনায় ফ্লোরে বসে থরথর করে কাঁপছে। আল্লাহ, মেহজাবিন। আহিয়ান দৌড়ে গিয়ে মেহজাবিনকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল।
মেহজাবিন আহিয়ানের শার্ট খামচে ধরে আহিয়ানের বুকের ভেতর মুখ লুকিয়ে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলো। আমাকে ছেড়ে যেও না আহিয়ান, ওরা আমাকে আবার অন্ধকারে আটকে রাখবে। আমার খুব কষ্ট হচ্ছে আহিয়ান, আমি মরে যাব। কেউ তোমাকে অন্ধকারে আটকে রাখবে না মেহজাবিন, আমি আছি তো। আমি চলে এসেছি, তোমার কিচ্ছু হবে না। তুমি শান্ত হও, লম্বা করে শ্বাস নাও মেহজাবিন। আহিয়ান এক হাত দিয়ে মেহজাবিনের পিঠে খুব যত্ন করে হাত বুলিয়ে দিতে লাগলো। অন্য হাত দিয়ে মেহজাবিনের মাথাটা নিজের বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরলো। মেহজাবিনের শরীরের কাঁপুনি আস্তে আস্তে কমতে শুরু করলো। আহিয়ানের বুকের ধুকপুক শব্দ শুনে মেহজাবিনের মনের সব ভয় যেন একটু একটু করে দূর হতে লাগলো। মেহজাবিন, আমার চোখের দিকে তাকাও, দেখো আমি তোমার সামনে বসে আছি। এই অন্ধকার আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি আমাকে বিশ্বাস করো তো? আমি তোমাকে অনেক বিশ্বাস করি আহিয়ান, তুমি না আসলে আজ আমি সত্যিই মরে যেতাম। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি তোমাকে মরতে দিব না মেহজাবিন, আমার জীবন থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি আর একটু ভয় পাবে না। আহিয়ান খুব সাবধানে মেহজাবিনের চোখের পানিগুলো মুছে দিল। অন্ধকারের মাঝেও মোবাইলের আলোতে আহিয়ানের চোখের ওই গভীর মায়া আর ভালোবাসা মেহজাবিনের মনটা একদম শান্ত করে দিল। আহিয়ান মেহজাবিনের কপালে একটা দীর্ঘ আর গভীর চুমু দিল। মেহজাবিন চোখ বন্ধ করে আহিয়ানের স্পর্শটা অনুভব করতে লাগলো। তুমি আমাকে এইভাবে সারা জীবন আগলে রাখবে আহিয়ান? আমি তোমাকে ছাড়া কিছুই না। সারা জীবন এভাবে আগলে রাখবো আমার সিনিয়র বউ। তুমি শুধু আমার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাও, বাকি সব আমি দেখে নিব। আহিয়ান মেহজাবিনকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। কারেন্ট তখনও আসে নাই। আহিয়ান একটা মোমবাতি জ্বালিয়ে মেহজাবিনের মাথার কাছে বসে রইল। মেহজাবিন আহিয়ানের একটা হাত শক্ত করে ধরে রেখে আহিয়ানের চোখের দিকে তাকিয়ে রইল। আহিয়ান, তুমি কি জানো বাবা আর আন্টি ইচ্ছে করে মেইন সুইচ বন্ধ করে দিয়েছিল? আমি জানি ওরা আমাকে ভয় দেখিয়ে পেপারগুলো সই করিয়ে নিতে চেয়েছিল। আমি সব বুঝতে পেরেছি মেহজাবিন, তুমি চিন্তা করো না। কাল সকালে আমি এর একটা ব্যবস্থা করব। ওরা তোমার সাথে যা করেছে তার শাস্তি ওদের পেতেই হবে। তুমি ওদের কিছু বলবে না আহিয়ান, আমি চাই না এই বাড়িতে আর কোনো অশান্তি হোক। তুমি শুধু আমার পাশে থাকো, তাতেই হবে। আহিয়ান মেহজাবিনের চুলে হাত বুলিয়ে দিতে দিতে ওকে ঘুম পাড়িয়ে দিল। সারা রাত আহিয়ান মেহজাবিনের হাতটা ধরে বসে রইল। মেহজাবিনের শান্ত মুখটার দিকে তাকিয়ে আহিয়ানের মনে হলো এই মেয়েটার জন্যও পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারে। সকালবেলা মেহজাবিন ঘুম থেকে উঠে দেখলো রুমের ভেতর সূর্যের আলো এসে পড়ছে। কারেন্ট চলে এসেছে। আহিয়ান বিছানায় নাই। মেহজাবিন ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখলো ড্রয়িং রুমে ফারিয়া বসে আছে। ফারিয়ার মুখটা খুবই চিন্তিত। মেহজাবিনকে দেখে ফারিয়া দৌড়ে আসলো। মেহু, তুই ঠিক আছিস? কাল রাতে কারেন্ট চলে যাওয়ার কথা শুনে আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ঠিক আছি ফারিয়া, তুই এত সকালে এখানে কেন এসেছিস? অফিসে যাবি না? আমি তোর কাছে একটা দরকারি কথা বলতে এসেছি মেহু। তুই এই কাগজটা দেখেছিস? ফারিয়া একটা কাগজ মেহজাবিনের হাতে দিল। মেহজাবিন কাগজটা খুলে দেখলো এটা একটা ব্যাংকের লোন এগ্রিমেন্ট, আর সেখানে লেখা আছে মেহজাবিনের কোম্পানির নামে 5 কোটি টাকার লোন নেওয়া হয়েছে, আর সাইন করা আছে আহিয়ানের নামে। কি বলছিস তুই ফারিয়া? এটা হতে পারে না। আহিয়ান আমার কোম্পানির নামে লোন নেবে কেন? আর ও তো আমার কোনো চেক সাইন করার ক্ষমতা রাখে না। কিন্তু কাগজটা তো তাই বলছে মেহু। আমি আজ সকালে অফিসে গিয়ে এই কাগজটা তোর ডেস্কে পেয়েছি। তুই কি ওকে কোনো পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিস? না তো, আমি তো ওকে কিছুই দেইনি। এটা নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে ফারিয়া। আহিয়ান এমন করতে পারে না। ও কাল রাতে আমাকে কত যত্ন করে আগলে রেখেছিল। ও আমাকে ধোকা দিতে পারে না। তুই আবেগে অন্ধ হয়ে আছিস মেহু। তুই একবার ভালো করে ভেবে দেখ, ও দাদুর উইলে সাইন করার জন্য এত তাড়া দিচ্ছিল কেন? হয়তো এই 5 কোটি টাকা দিয়ে ও নিজের রেস্টুরেন্টের কোনো বড় কাজ করবে। তুই ওকে এতটা বিশ্বাস করিস না মেহু। মেহজাবিনের মাথার ভেতর সবকিছু কেমন যেন ঘুরতে লাগলো। ওর বুকের ভেতর একটা তীব্র যন্ত্রণা শুরু হলো। কাল রাতের আহিয়ানের সেই গভীর ভালোবাসা আর আজকের এই কাগজটা। মেহজাবিন বুঝতে পারছিল না ও কোনটা বিশ্বাস করবে। ওর মনে হচ্ছিল কেউ যেন ওর বিশ্বাসটা নিয়ে আবার ছিনিমিনি খেলছে।
আমি জানি না ফারিয়া, আমার মাথাটা কাজ করছে না। আমি আহিয়ানের সাথে কথা বলবো, ও নিজে আমাকে সত্যি কথাটা বলবে। তুই ওকে জিজ্ঞেস করলে ও কি সত্যি কথা বলবে মেহু? ও তো তোকে আবার কোনো মিথ্যা কথা বলে ভুলিয়ে দিবে। তুই চোখ কান খোলা রাখ, আমি অফিসে যাচ্ছি, তুই সাবধানে থাকিস। ফারিয়া চলে যাওয়ার পর মেহজাবিন কাগজটা হাতে নিয়ে সোফায় বসে পড়ল। ওর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। ঠিক তখনই আহিয়ান বাইরে থেকে হাসি মুখে বাসায় আসলো। আহিয়ানের হাতে মেহজাবিনের পছন্দের গোলাপ ফুল। গুড মর্নিং মেহজাবিন, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তোমার শরীর এখন কেমন? আহিয়ান ফুলগুলো মেহজাবিনের দিকে এগিয়ে দিল। মেহজাবিন চোখের পানি মুছে শক্ত হয়ে উঠে দাঁড়ালো। ও ফুলগুলো হাত দিয়ে ঠেলে ফেলে দিয়ে আহিয়ানের ফোনে চোখের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আহিয়ান অবাক হয়ে মেহজাবিনের দিকে তাকিয়ে রইল। এই ফুল দিয়ে তুমি কি আমার বিশ্বাস কিনতে এসেছো আহিয়ান? তুমি এত বড় বেঈমান আমি ভাবতেও পারি নাই। আমি তোমাকে নিজের চেয়ে বেশি বিশ্বাস করেছিলাম, আর তুমি টাকার লোভে আমার সাথে এমন করলে। মেহজাবিন কি হয়েছে? তুমি এমন করছো কেন? আমি কি করেছি? তুমি ফুলগুলো ফেলে দিলে কেন? তুমি কি করেছো তুমি জানো না? এই নাও দেখো, এই কাগজ, 5 কোটি টাকার লোন। তুমি আমার কোম্পানির নামে ব্যাংক থেকে লোন নিয়েছো। তুমি আমার দাদুর বিশ্বাস নিয়ে খেলেছো আহিয়ান। তুমি আমাকে এত বড় ধোঁকা দিলে। আহিয়ান অবাক হয়ে মেহজাবিনের হাত থেকে কাগজটা নিল। আহিয়ান কাগজটার দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। ওর মুখের হাসি নিমেষেই মিলিয়ে গেল। আহিয়ান খুব শান্ত গলায় মেহজাবিনের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি এই কাগজ কোথায় পেলে মেহজাবিন? তুমি কি সত্যি ভাবছো এই সাইনটা আমার? ফারিয়া আমাকে দিয়েছে, তুমি এই সাইন করো নাই। তুমি আমাকে আবার মিথ্যা কথা বলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করো না আহিয়ান। আমি আর তোমার কোনো মিথ্যা কথা শুনবো না। দাদু ঠিক কাজ করে নাই তোমাকে আমার জীবনে এনে। মেহজাবিন, তুমি আমাকে এতটাই অবিশ্বাস করো? কাল রাতে অন্ধকারে তুমি যখন ভয়ে কাঁপছিলে, আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি তোমার সাথে কখনো বেইমানি করব না। আর আজ সকালে একটা কাগজের জন্য তুমি আমাকে ভুল বুঝে নিলে। তুমি একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না। আমি আর তোমার কাছে কিছু জানতে চাই না আহিয়ান। তুমি আমার জীবন থেকে বের হয়ে যাও। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও। আমি তোমার মুখ আর এক মুহূর্তও দেখতে চাই না। মেহজাবিনের কথাগুলো শুনে আহিয়ানের বুকের ভেতরটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আহিয়ান আর কোনো তর্ক করল না। ও খুব শান্তভাবে মাথা নেড়ে মুচকি একটা হাসি দিল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু বুক ফাটা কষ্ট। আমি চলে যাব মেহজাবিন, আমি তোমার জীবনে আর কখনো ফিরে আসবো না। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই, তুমি কোনোদিন কাউকে মন থেকে ভালোবাসতে পারবে না, কারণ ভালোবাসতে হলে বুকের ভেতর বিশ্বাস লাগে, আর তোমার মনে কোনো বিশ্বাস নাই। তুমি শুধু সন্দেহ করতে জানো মেহজাবিন। আহিয়ান আর কোনো কথা না বলে সোজা নিজের রুমের দিকে চলে গেল। মেহজাবিন ফ্লোরে বসে অঝরে কাঁদতে লাগলো। ওর বুকের ভেতরটা খুব কষ্ট হচ্ছিল। কিছুক্ষণ পর আহিয়ান নিজের একটা ছোট্ট ব্যাগ নিয়ে নিচে নামলো। মেহজাবিন মাথা তুলে আহিয়ানের দিকে তাকালো। আহিয়ানের চোখে কোনো রাগ ছিল না, ছিল শুধু এক বুক মায়া আর অভিমান। আহিয়ান সদর দরজা খুলে বাড়ি থেকে বের হয়ে গেল। মেহজাবিন দরজার দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। ঠিক তখন রুনা খালা দৌড়ে ড্রয়িং রুমে আসলো। রুনা খালা মেহজাবিনকে ফ্লোরে বসে কাঁদতে দেখে কাছে এসে হাত ধরলো। আফা, আপনি এটা কি করলেন? আপনি ভাইজানের বাড়ি থেকে বের করে দিলেন? ভাইজান তো কোনো দোষ করে নাই আফা। তুমি কি বলছো রুনা খালা? ও আমার কোম্পানির নামে লোন নিয়েছে, ও আমার সাথে বেইমানি করেছে। না আফা, আমি কাল রাইতে পানি খাইতে উঠা শুনছি বড় সাহেব আর শিরিন আফা কথা কইতেছিল। ওনারা ওই রিদওয়ান সাহেবের লইগে মিল্লা ভাইজানের সাইন নকল করছে। আমি নিজের কানে শুনছি বড় সাহেব কইতেছিল রিদওয়ান নাকি ব্যাংকের লোকের টাকা খাওয়াইয়া ওই ভুয়া কাগজটি বানাইছে। ভাইজান তো আপনারে কত ভালোবাসে আফা। রুনা খালার কথা শুনে মেহজাবিনের মাথার ভেতর যেন বাজ পড়ল। ওর পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। মেহজাবিন বুঝতে পারলো ও কত বড় একটা ভুল করে ফেলেছে। নিজের বাবার কথা ফাঁদে পা দিয়ে ও নিজের জীবনের সবচেয়ে দামি মানুষটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মেহজাবিন পাগলের মতো উঠে দাঁড়ালো। বাবা আর আন্টি এত বড় বেইমানি করলো আমার সাথে।
ওরা আমাকে শেষ করে দিতে চাইলো আর আমি আহিয়ানকে ভুল বুঝলাম। আমি কত বড় বোকা। আহিয়ান আমাকে বারবার বলেছিল রিদওয়ানকে বিশ্বাস না করতে। মেহজাবিন চোখ মুছে সোজা আফতাব চৌধুরী আর শিরিনের রুমের দিকে গেল। দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই দেখলো আফতাব চৌধুরী আর শিরিন হাসি মুখে চা খাচ্ছে। মেহজাবিনকে দেখে ওরা দুজনেই চমকে উঠল। কি ব্যাপার মেহজাবিন, তুই এত রেগে আছিস কেন? আর আহিয়ান কোথায় গেল? ওকে তো দেখলাম না, ব্যাগ নিয়ে বের হয়ে গেল। তোমরা খুব খুশি তাই না বাবা? তোমরা তো এটাই চেয়েছিলে, আহিয়ানের সাইন নকল করে লোন নিয়ে আমাকে পথে বসাতে চেয়েছিলে আর দোষ দিতে চেয়েছিলে আহিয়ানের ঘাড়ে। তুই এইসব কি আজে বাজে কথা বলছিস মেহজাবিন? তোর মাথা কি খারাপ হয়ে গেছে? চুপ, একদম চুপ থাকবেন আপনি। আপনারা রিদওয়ানের সাথে মিলে কত বড় জালিয়াতি করেছেন আমি সব জেনে গেছি। রুনা খালা কাল রাতে আপনাদের সব কথা শুনেছে। আমি এক্ষুনি পুলিশকে কল দিচ্ছি। পুলিশের কথা শুনে আফতাব চৌধুরী আর শিরিন ভয় পেয়ে গেল। আফতাব চৌধুরী মেহজাবিনের হাত ধরতে গেলে মেহজাবিন এক ঝটকায় হাত সরিয়ে দিল। ওকে তো দেখলাম ব্যাগ নিয়ে বের হয়ে গেল। মা মেহজাবিন, তুই পুলিশকে কল দিস না। আমি তোর বাবা, আমি ভুল করে ফেলেছি। ওই রেদওয়ান আমাকে বুদ্ধি দিয়েছিল এইসব করার। আপনি আমার বাবা নামের কলঙ্ক। আমি আপনাকে আর একটা মুহূর্ত এই বাড়িতে দেখতে চাই না। আপনারা এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। আমি আপনাদের মুখ দেখতে চাই না। আপু, তুমি বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? আমরা কোথায় যাব আপু? তোরা যেখানে ইচ্ছা সেখানে যা নোভা। তোরা শুধু আমার টাকার জন্য আমার সাথে ছিলি। আজ থেকে তোদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। বের হ আমার বাড়ি থেকে। মেহজাবিন রাগে চিৎকার করে আফতাব চৌধুরী, শিরিন আর নোভাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। এরপর মেহজাবিন অফিসে গিয়ে সরাসরি রিদওয়ানকে পুলিশের হাতে তুলে দিল। সব কাজ শেষ করতে করতে বিকেল হয়ে গেল। মেহজাবিনের বুকের ভেতর শুধু একটাই নাম ঘুরপাক খাচ্ছিল, আহিয়ান। মেহজাবিন বুঝতে পারছিল আহিয়ানকে ছাড়া ওর জীবনটা একদম ফাঁকা। ও পাগলের মতো গাড়ি চালিয়ে আহিয়ানদের বাড়ির দিকে রওনা হলো। আহিয়ানদের বাড়িতে পৌঁছানোর পর মেহজাবিন দেখলো ড্রয়িং রুমে ফায়াজ আর সাদিয়া বসে আছে। মেহজাবিনকে দেখে সাদিয়ার মুখটা শক্ত হয়ে গেল। মেহজাবিন, তুমি আবার কি করতে এসেছো এখানে? আমার দেবরটাকে তুমি অনেক কষ্ট দিয়েছো। ও সারা রাত তোমার জন্য না ঘুমিয়ে সকালে এই অপমান নিয়ে বাড়ি ফিরছে। তুমি ওকে আর কত খাদাবে? ভাবি, আমাকে মাফ করে দিন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম ভাবি। আমি সব সত্যি জেনে গেছি। আহিয়ান কোনো দোষ করে নাই। আমি আহিয়ানের কাছে ক্ষমা চাইতে এসেছি। আহিয়ান কোথায় ভাবি? আহিয়ান নিজের রুমে আছে মেহজাবিন। ও সকাল থেকে কিছুই খায় নাই, কারোর সাথে একটা কথাও বলে নাই, শুধু চুপচাপ শুয়ে আছে। তুমি ওর সাথে এত খারাপ ব্যবহার না করলেও পারতে। ও তোমাকে কতটা ভালোবাসে তুমি বুঝলে না। আমি জানি ভাইয়া, আমি খুব খারাপ, কিন্তু আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমি ওর কাছে যাচ্ছি। মেহজাবিন দৌড়ে আহিয়ানের রুমের দিকে গেল। রুমের দরজা খোলা ছিল। মেহজাবিন ভেতরে ঢুকে দেখলো আহিয়ান বিছানায় শুয়ে আছে। ওর চোখ দুটো বন্ধ, কিন্তু চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেহজাবিন আর নিজেকে ধরে রাখতে পারল না। ও দৌড়ে গিয়ে বিছানার পাশে ফ্লোরে বসে আহিয়ানের হাত দুটো নিজের বুকের সাথে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আহিয়ান, আমাকে মাফ করে দাও। আমি খুব বড় ভুল করে ফেলেছি আহিয়ান। আমাকে আর একটা বার সুযোগ দাও। আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না। আহিয়ান চোখ খুলে মেহজাবিনকে দেখে চমকে উঠল। আহিয়ান দ্রুত উঠে বসে মেহজাবিনের হাত দুটো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু মেহজাবিন আরো শক্ত করে ধরে রাখলো। তুমি এখানে কেন এসেছো মেহজাবিন? তুমি না আমাকে তোমার বাড়ি থেকে বের করে দিয়েছিলে? এখন আবার আমাকে কি বলতে এসেছো? আমি সব সত্যি জেনে গেছি আহিয়ান। বাবা আর আন্টি রেদওয়ানের সাথে মিলে তোমার সাইন নকল করেছিল। আমি অনেক বড় বোকা আহিয়ান। আমি তোমার ওই মায়া ভরা চোখের দিকে তাকিয়েও সত্যিটা বুঝতে পারি নাই। আমি রাগের মাথায় তোমাকে কত খারাপ কথা বলেছি। আমাকে শাস্তি দাও আহিয়ান, আমাকে মারো, কিন্তু আমাকে তোমার থেকে দূরে ঠেলে দিও না। মেহজাবিন কাঁদতে কাঁদতে আহিয়ানের হাঁটুর উপর মাথা রাখলো। আহিয়ানের বুকের ভেতরটা খুব কষ্ট হচ্ছিল মেহজাবিনকে এভাবে কাঁদতে দেখে। আহিয়ানের যত রাগ অভিমান ছিল সব নিমেষেই গলে পানি হয়ে গেল। আহিয়ান দুই হাত দিয়ে মেহজাবিনের মুখটা উঁচু করে ধরলো। তুমি এত কান্না কেন করছো মেহজাবিন? তোমার চোখের পানি দেখলে আমার খুব কষ্ট হয়, তুমি জানো না?
তুমি আমাকে মাফ করে দিয়েছো আহিয়ান। তুমি আমার সাথে আবার ওই বাড়িতে যাবে তো? আমি বাবা আর আন্টিকে বাড়ি থেকে বের করে দিয়েছি, রেদওয়ানকে পুলিশে দিয়েছি। আমার জীবনে এখন তুমি ছাড়া আর কেউ নেই আহিয়ান। তুমি এত বড় সিদ্ধান্ত একা নিয়ে নিলে? আমি তো তোমাকে বাড়ি থেকে বের করে দিতে বলি নাই। যে মানুষগুলো আমার স্বামীকে সম্মান করে না, যারা আমার স্বামীর নামে মিথ্যা অপবাদ দেয়, তাদের সাথে আমি এক ছাদের নিচে থাকতে পারবো না। তুমি আমার একমাত্র পরিবার আহিয়ান, তুমি চলো আমার সাথে। আহিয়ান মুচকি একটা হাসি দিয়ে মেহজাবিনকে ফ্লোর থেকে তুলে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল। মেহজাবিন আহিয়ানের শার্ট খামচে ধরে বুকের ভেতর মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না আমার পাগল বউ। আমি তো সব সময় তোমারই ছিলাম। তুমি এত অভিমানী আর এত জেদি কেন মেহেজাবিন? আমি শুধু তোমার কাছে জেদ করবো আহিয়ান। তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমি তো তোমার এত ভালোবাসার যোগ্য না। ভালোবাসার কোনো যোগ্যতা লাগে না মেহজাবিন। ভালোবাসা শুধু মন থেকে আসে। আর তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। দাদু আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর পবিত্র মনের মানুষটাকে দিয়ে গেছেন। আহিয়ান মেহজাবিনের চোখের পানিগুলো খুব যত্ন করে মুছে দিল। তারপর মেহজাবিনের কপালে 2 গালে আর শেষে ঠোঁটে একটা গভীর আর ভালোবাসায় ভরা চুমু দিল। মেহজাবিন চোখ বন্ধ করে আহিয়ানের এই পবিত্র ভালোবাসা গ্রহণ করলো। দুজনের মাঝে আর কোনো দেওয়াল, কোনো ভুল বোঝাবুঝি রইল না। 1 মাস পর মেহজাবিন আর আহিয়ানের জীবনে এখন শুধু শান্তি আর ভালোবাসা। মেহজাবিন নিজের অফিস সামলায় আর আহিয়ান রেস্টুরেন্ট। বিকেলে মেহজাবিন তাড়াতাড়ি কাজ শেষ করে আহিয়ানের রেস্টুরেন্টে চলে আসে। আজ মেহজাবিন রেস্টুরেন্টে এসে দেখলো পুরো রেস্টুরেন্ট ফাঁকা। শুধু একটা টেবিলে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করা হয়েছে। পুরো ফ্লোরে লাল গোলাপের পাপড়ি ছড়ানো। মেহজাবিন অবাক হয়ে চারিদিকে তাকাতে লাগলো। আহিয়ান, আহিয়ান তুমি কোথায়? রেস্টুরেন্টে কোনো মানুষ নেই কেন আজ? হঠাৎ করে পেছন থেকে আহিয়ান এসে মেহজাবিনের চোখ দুটো নিচের 2 হাত দিয়ে চেপে ধরলো। মেহজাবিন হাসতে হাসতে আহিয়ানের হাত ধরলো। আহিয়ান ছাড়ো, এসব কি করছো তুমি? চোখ বন্ধ রাখো মেহজাবিন, আমি যা বলবো শুধু তাই শুনবে। আহিয়ান মেহজাবিনকে আস্তে আস্তে ওই সাজানো টেবিলের কাছে নিয়ে গেল। তারপর চোখ থেকে হাত সরিয়ে নিল। মেহজাবিন চোখ খুলে দেখলো টেবিলের উপর একটা খুব সুন্দর কেক রাখা, আর কেকের উপর লেখা হ্যাপি 1 মান্থ অ্যানিভার্সারি মাই সিনিয়র বউ। আহিয়ান, তুমি এই দিনটার কথা মনে রেখেছো? আমি তো কাজের চাপে একদম ভুলে গিয়েছিলাম। আমি তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে রাখি মেহজাবিন। এই 1 মাসে তুমি আমাকে কতটা আপন করে নিয়েছো, কতটা ভালোবাসা দিয়েছো, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আহিয়ান পকেট থেকে একটা ছোট ভেলভেটের বক্স বের করলো। তারপর ফ্লোরে হাঁটু গেড়ে বসে বক্সটা খুললো। ভেতরে একটা খুব সুন্দর হীরার আংটি চলচল করছিল। দাদুর উইলের কারণে আমাদের বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু আজ আমি নিজের মন থেকে তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। তুমি কি সারা জীবন এই পিচ্চি শেফের আদর আর বকা শোনার জন্য রাজি আছো মেহজাবিন? তুমি কি সারা জীবন আমার এই বুকের ভেতর নিরাপদ আশ্রয় নিয়ে থাকতে চাও? মেহজাবিনের চোখ দিয়ে খুশির পানি গড়িয়ে পড়ল। ও ফ্লোরে আহিয়ানের সামনে হাঁটু গেড়ে বসে আহিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি 1000বার রাজি আহিয়ান। আমি তোমার আদর আর বকা ছাড়া আর কিছুই চাই না। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সত্যি। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু মেহজাবিন, আমার রাগী, অভিমানী আর সবচেয়ে আদরের বউ। আহিয়ান খুব যত্ন করে মেহজাবিনের আঙ্গুলে আংটিটা পরিয়ে দিল। তারপর মেহজাবিনের ঠোঁটে ভালোবাসার একটা গভীর চুমু এঁকে দিল। রেস্টুরেন্টের মৃদু আলোয় দুইজনেরই মিষ্টি আর পবিত্র ভালোবাসার গল্পটা পূর্ণতা পেল। সব বাধার ষড়যন্ত্র পার হয়ে সিনিয়র মেয়েটা সত্যি আজ একটা আদরের বউ হয়েই আহিয়ানের বুকে জায়গা করে নিল।